হয়তো আমার জুনিয়রকে দিয়ে আমার মামলা পরিচালনা করতে হয়েছে, আমি পেছনে বসে থেকেছি। জুলাইয়ের এত বড় বিপ্লব এই অর্জনটাকে ম্লান করে দিয়েছে পরবর্তী সময়ে জাতির সাথে এই প্রতারণা করার কারণে। এই জাদুঘরটা জীবন্ত থাকাই হচ্ছে জুলাইয়ের স্মৃতিকে জীবন্ত রাখবে। এমন কোনো হুমকি বা থ্রেটের মধ্যে কি পড়েছিলেন কখনো? সে কারণে আপনি ভিক্টিমাইজড হতে পারেন, যে যুদ্ধ অপরাধীদের পক্ষে মামলা করছেন, সমাজে ক্ষতিগ্রস্ত হবেন, এসব চ্যালেঞ্জ আছে। এগুলো মোকাবেলা করে কে আসবেন সেটা বলেন। যে এইখানে বিচার যদি কন্টিনিউ হয়, তারা কিন্তু নিশ্চিতভাবে আপনাকে ফাঁসি দিবে, তারা কোনো আইন কানুনের ধার ধারবে না। এসকে সিনহা তো বানোয়াট সাক্ষ্য প্রমাণ তৈরি করার সাথে জড়িত ছিল। সুতরাং ইসলামিক নাম নিয়ে জনগণের ভোট দিলেই আপনি ক্ষমতায় বসে যেতে পারবেন বা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, এটা নাও হতে পারে। কারণ সেনাবাহিনী তো আর বলে নেই তুমি যে মানুষ মারো। নিজের বিবেক বুদ্ধি দিয়ে যারা জুলাই সনদের সই করল, সেখান থেকে চলে যাওয়াটা এটা বিবেকের সাথে নিজের আত্মপ্রতারণা। জুলাইয়ের যদি না হতো, তাহলে আজকে সরকারি দল এবং বিরোধী দলে যারাই আছেন, তারা কেউ কবরে অথবা জেলখানায় থাকতেন, কেউ বিদেশে থাকতেন, বনে জঙ্গলে পালিয়ে বেড়াতেন। স্পিকার তিনি বলছেন যে এটি শাহবাগ নয়, বরং এটি জাতীয় সংসদ। আমি যখন দেখলাম ধানের শীষ, এটা তো জাতীয় প্রতীকের মধ্যে আছে। নৌকা আছে পুলিশের প্রতীকে, লাঙ্গল আছে আনসার বাহিনীর প্রতীকে। তো এগুলো তো প্রত্যেকটা রাষ্ট্রীয় অর্গানাইজেশনের প্রতীক। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইনোভাটক্সের আজকের পর্বে। আজ আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলামকে। কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের দর্শকদের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের চাওয়া, তারা আপনার জীবনের গল্প শুনতে চায়। আপনার যে দীর্ঘ আইন পেশায় আপনার যে দীর্ঘ সময় ছিল, আপনার একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ছিল, সব কিছু মিলিয়েই আপনাকে নিয়ে ব্যাপক আগ্রহ আছে। বিশেষ করে আপনি একটা সময় পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের আইনজীবী ছিলেন। সেই সময়কার যে হিস্ট্রি বা গল্পগুলো, কিংবা সর্বশেষ আপনি যে গুরুদায়িত্ব পালন করেছেন চিফ প্রসিকিউটর হিসেবে, সেই সময়কালীন যে অভিজ্ঞতা, যে গল্প, সেগুলো আমাদের দর্শকদের জানার অনেক আগ্রহ আছে। সব কিছু মিলিয়েই আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা। আপনাকে পেয়ে যেহেতু আমরা খুবই আনন্দিত, সুতরাং আপনার জীবনের গল্পটা ছোটোবেলা থেকে শুরু করতে চাই। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় বড় হয়েছেন? আমার জন্ম জামালপুর জেলায়, দেওয়ানগঞ্জ উপজেলায়। আমাদের দেওয়ানগঞ্জ উপজেলার সর্ব উত্তরের যে প্রান্ত, অর্থাৎ জামালপুর জেলার একদম সীমান্তবর্তী এলাকা, তারপরে কুড়িগ্রাম জেলা, আমার সেখানে জন্ম। আমাদের গ্রামের নাম হচ্ছে মৌলভীরচর। আচ্ছা। সেখানে আমি প্রাইমারি স্কুল পর্যন্ত পড়েছি। হাই স্কুলে 1 বছর আমি পড়েছি আমার ওই এলাকাতেই, সানন্দবাড়ি হাই স্কুলে। এর পরবর্তীতে জামালপুর শহরে আমরা শিফট হয়ে যাই। জামালপুর শহরের জামালপুর জেলা স্কুলে আমি পড়াশোনা করেছি এবং সেখান থেকে এসএসসি পাস করেছি। পরবর্তীতে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ, যেটা, সেখান থেকে আমি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাস করেছি। পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমাদের মাস্টার্সের সেশন ছিল 96, অর্থাৎ সার্টিফিকেটে আমরা 96 হলেও আমরা বের হয়ে আসতে আসতে 97-এর শেষে বা 98-এর শুরুতে আমরা মাস্টার্স করে বেরিয়ে এসেছি। এবং এরপরে 98 থেকেই আমি আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করি ঢাকাতে এসে। 99 সালের শুরুতে আমি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হই। এই তো তখন থেকে আমার হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে যাত্রা শুরু। ছোটোবেলা থেকে কি আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেন? না, আইনজীবী হবার স্বপ্ন ছিল না কখনোই। স্বাভাবিকভাবে বাংলাদেশের গ্রামে গঞ্জের বা সাধারণ মানুষের সন্তানেরা কিন্তু আইনজীবী হওয়ার স্বপ্ন খুব কম মানুষ দেখে। সবাই ভাবে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, এই হব। তো আমার মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার শুনে শুনে এক ধরনের ইচ্ছা ছিল যে সেটা হব হয়তো। আমার মাথায় সবসময় কাজ করতো যে আমাকে এমন কিছু করতে হবে যেটা বাংলাদেশের বা রাষ্ট্রের এমন একটা পর্যায়ে, শীর্ষ জায়গায় আমি গিয়ে ভূমিকা পালন করতে পারবো। এটা আমার একদম শৈশব থেকে আমার মাথায় কাজ করতো যে এমন কিছু করতে হবে যেটা দেশের সব মানুষ জানবে এবং দেশের মানুষের জন্য কাজ করা হবে। সেটা ছিল। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সময়ও আমার ইচ্ছে ছিল মেডিকেল কলেজে পড়বো, বুয়েটে পড়বো। দেখা গেল যে সেখানে আমি ভর্তির সুযোগ পাচ্ছি না।
বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সাবজেক্টগুলোতে যেখানে চান্স পাচ্ছি সেগুলো আমার ভালো লাগছে না। এক পর্যায়ে দেখা গেল যে আইন অনুষদেই আমি ভর্তির সুযোগ পাচ্ছি। আচ্ছা। তখন দেখা গেলো যে যেসব সাবজেক্টে আমি চান্স পাচ্ছি তার মধ্যে আইনটাই বেটার। হুম, হুম। তো সেভাবে আইন পেশায় পড়তে শুরু করা, এবং যখন আইনে পড়ছি আমি, তখনও আমার কাছে মনে হয়নি যে আমি পেশাগতভাবে আইন পেশাকেই বেছে নেব। আচ্ছা। মনে হয়েছে যে একটা গ্র্যাজুয়েশন দরকার হয়ে যাক, পরে দেখা যাবে অন্য কিছু। হুম, হুম। কিন্তু অনার্স পাশ করার সাথে সাথেই দেখা গেলো যে আইনজীবী হিসাবে যে আমাদের অ্যাডভোকেটশিপ পরীক্ষা, এনরোলমেন্ট জি। পরীক্ষা চলে আসলো। সে আমার বন্ধুরা বললো যে এই পরীক্ষাটা তো দেওয়া উচিত। আমি বললাম যে আমি তো লয়ার হতে চাই না। বলে যে না হলে অসুবিধা নাই, কিন্তু সবাই তো দেয়, হুম, হুম। পরীক্ষাটা দিয়ে ফেলা উচিত। তো অনার্স পরীক্ষার পরেই দেখা গেল আমি পরীক্ষা দিলাম, বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপ পাশ করে ফেললাম এবং মেম্বার হয়ে গেলাম। তারপরে মাস্টার্স হয়ে গেল। মাস্টার্স হতে হতে দেখা গেলো আমার অ্যাডভোকেটশিপের বয়স হয়ে গেছে 1 বছর। ঢাকায় গেলাম, সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্টের পরিবেশটা দেখে ভালো লাগলো, কিন্তু ডিস্ট্রিক্ট জাজ কোর্টে যখন আমি গেলাম, সেখানকার পরিবেশ, আইনজীবীদের কথা, তারপরে সেখানকার ক্লায়েন্টসের সাথে তাদের ডিলিং, এগুলো দেখে আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম যে এত নোংরা পরিবেশে তো ওকালতি করা সম্ভব না, এই পেশা আমার জন্য না। নোংরা কেন? প্রথমত হচ্ছে যে সেখানকার ম্যানেজমেন্ট, লয়ার, প্রচণ্ড ভিড়, ক্লায়েন্টের সাথে ঝগড়াঝাটি। আচ্ছা। দেখছি যে উকিল সাহেবদের যে বসার চেম্বারগুলো, সেগুলো স্ট্যান্ডার্ড মনে হয়নি। হুম, হুম, হুম। লয়াররা যেভাবে কথা বলছেন, সেটা আমার কাছে মনে হয়নি যে আইনজীবী হিসাবে এভাবে কথা বললে এত এরকম আমার কাছে পছন্দ হয়নি জায়গাটা। হুম, হুম। কোর্টরুমে ভিড়, কোর্ট চালানোর যে সিস্টেমগুলো সেখানে, সেগুলো কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। আমি যখন হাইকোর্ট ডিভিশনে আসলাম সুপ্রিম কোর্টে, তখন এসে হাইকোর্ট ডিভিশনে তখন একটাই বিল্ডিং ছিল, মেইন বিল্ডিং যেটা, সেখানে কোর্টরুমগুলোতে আমি বসতে শুরু করলাম। দেখলাম যে এইখানে তখন দেশের শীর্ষ আইনজীবীরা প্র্যাকটিস করতেন। তখন এসি লাগানো ছিল না, তখন জানালাগুলো খোলা থাকতো, বারান্দা দিয়ে সব কিছু ভেতরে দেখা যেত, বা ভেতরে গিয়ে বসা যেত। তখন মানুষ ছিল না হাইকোর্টে এত। হুম, হুম। তো সেখানে টিএইচ খান, ডক্টর কামাল হোসেন, খন্দকার মাহবুদ্দিন, সৈয়দ ইশতিয়াক আহমেদ, আমিরুল ইসলাম, এরকম আর কি, যারা দেশের শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে যাদের সুনাম, ওনারা প্র্যাকটিস করতেন। ওনাদের আর্গুমেন্টের সময় আমরা বসে থাকতাম, যে এত চমৎকার কথা বলে। জজেরা যখন শুনেন তখন তো একটা পরিবেশটা ভিন্ন রকম। তখন মনে হয় হ্যাঁ, এখানে হয়তো প্র্যাকটিস করা যাবে, এইটা খুব ভালো জায়গা। সেখানে আর্গুমেন্টেশনের ধরন, জাজদের রেসপন্স করা, লয়ার ডিসিপ্লিনড ওয়েতে কথা বলেন। একজন যখন আর্গুমেন্ট করতে থাকেন, সারাদিন আর্গুমেন্ট করলেও আরেকজন পাশ থেকে উঠে দাঁড়াবেন না। আচ্ছা। তখন মনে হলো হ্যাঁ, এখানে প্র্যাকটিস করা যায়। তো তখন মনে করলাম হ্যাঁ, প্র্যাকটিস শুরু করবো। তো তখন একটা চ্যালেঞ্জ ছিল যে আমি তো ডিস্ট্রিক্ট কোর্টের লয়ার হয়েছি, ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস না করে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে আমি আসলে ভালো করতে পারবো কিনা। তো সবাই বলছিল কিছুদিন ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করা উচিত। হুম, বেসিক যে ওকালতির অনেক বিষয় আছে যেগুলো ওখান থেকে শিখতে হয়, হুম, হুম। কিন্তু পরিবেশ আমাকে সেখানে টানছিল না। তো তখন আমি ব্যারিস্টার রাজ্জাক সাহেব, তখনও খ্যাতিমান আইনজীবী, তো ওনার সাথে পরামর্শ করলাম যে আমি তো আসলে ওই পরিবেশটা পছন্দ করছি না। তা আমি যদি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে চাই, ওখানে না যেতে চাই, আমি পারবো কিনা। বললো যে হ্যাঁ, পারবে তুমি যদি সিরিয়াস থাকো এবং এখানকার সব কিছু শিখে ফেলো। এবং এইখানে যেহেতু ডিস্ট্রিক্ট কোর্টের সমস্ত মামলাগুলো আসছে, হুম। আপিলে হোক, রিভিশনে হোক, অন্যান্য পদ্ধতিতে, সেখান থেকে তুমি ডিস্ট্রিক্ট কোর্টের প্রসিডিংসটা কিন্তু বুঝতে পারবে। ওনাকে রিচ করলেন কিভাবে? উনি যেহেতু সুপ্রিম কোর্টে তখন প্র্যাকটিসিং লয়ার, ছাত্রজীবন থেকে ওনার সাথে আমি আইনে যখন পড়াশোনা করি, তখন থেকেই কয়েকবার নানান আমাদের আইন বিভাগের কিছু বিষয় আসলে নিয়ে ওনার সাথে কথা হয়েছিল। আচ্ছা। সেই সূত্রে অ্যাক্সেস ছিল। আর সুপ্রিম কোর্টে তো একজন লয়ার আর একজন সিনিয়র লয়ারের সাথে দেখা করাটা অস্বাভাবিক কিছু না, দেখা করতেই পারি আমি। আচ্ছা। তো কথা বলেছি, সেই সূত্রে উনি আমাকে সেই অ্যাডভাইস করলেন। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, যদি এটা পসিবল হয় তাহলে আমি আর কখনোই নিচের দিকে যাব না। এরপরে 1 বছরের মাথায়, অর্থাৎ আমাদের তখন যে বার কাউন্সিলের আইন অনুযায়ী যাদের এলএলএম আছে, 55%-এর বেশি মার্কস আছে, তারা যদি 1 বছর নিচের কোর্টের অভিজ্ঞতা থাকে, তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য তারা যোগ্য বলে বিবেচিত হয়। তখন আমরা হাইকোর্ট বিভাগের জন্য আমি পরীক্ষা দিলাম, সেখানে পাশ করে ফেললাম এবং হাইকোর্ট বিভাগের প্র্যাকটিসের জন্য অনুমতি লাভ করলাম। তখন থেকে আমি হাইকোর্ট বিভাগে ওকালতি শুরু করে দিলাম এবং সেখান থেকে এই তো প্র্যাকটিস শুরু হয়ে গেল। আমাকে ডিস্ট্রিক্ট কোর্টে ইনফ্যাক্ট সেই অর্থে প্র্যাকটিস করতে হয়নি, মাঝে মধ্যে আমি গিয়েছি বিশেষ কোনো মামলাতে, কিন্তু সেটা কখনোই নিয়মিত ছিল না। আপনাকে বাংলাদেশের সাধারণ জনগণ চিনতে শুরু করেছে মূলত আপনি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে আব্দুল কাদের মোল্লা অথবা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের
মামলাগুলো যখন আপনি লড়তে শুরু করলেন, তখন থেকে মানুষ আপনাকে চিনতে শুরু করেছে। আমি একটু জানতে চাই যে আপনি জামায়াতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মামলা লড়ার সিদ্ধান্ত কেন নিলেন, কিভাবে নিলেন এবং কিভাবে এটার সাথে আপনি সম্পৃক্ত হলেন? 2008 সালে যখন 111-এর গভর্নমেন্ট, তখন থেকেই আলোচনা শুরু হয়ে যায় যে বাংলাদেশে জামাত নেতাদের ব্যাপারে তারা একটা বিচারের দিকে যাবে। এটা পত্রপত্রিকার কিছু রিপোর্টও ছিল এবং সম্ভবত 2009 সালের সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজে তদানীন্তন সেনাপ্রধান মঈন আহমেদ তিনি বললেন যে যুদ্ধ অপরাধীদের বিচারের একটা ফাইল প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা মিন্স ফখরুদ্দিন আহমেদ। তখন আমরা বুঝতে পারলাম যে তারা আসলে জামাতকে বিপদে ফেলার জন্য বা পলিটিক্যাল হ্যারাসমেন্টের জন্য সবচেয়ে কার্যকর অস্ত্র যেটা সেটা ব্যবহার করতে যাবে। তখন আমরা যারা এইসব বিষয় নিয়ে টুকটাক পড়াশোনা ছিল, তখন আমরা চিন্তা করলাম যে এটা যদি হয় তাহলে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে আলোচিত মামলা একটা কিছু হবে এবং সে ব্যাপারে প্রস্তুত থাকা উচিত। আমি তখন একটু এই আইনটা নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম, যে আইনের কথা বলছে তারা 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট, এবং এটা নিয়ে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের সাথে আমরা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে কথা বলি যে এটা নিয়ে রিসার্চ হওয়া উচিত। তো উনি বলেন তোমরা একটু পড়াশোনা করতে থাকো। তখন একটা পর্যায়ে আলোচনাটা জোরালো হতে থাকলো। তো সেই সময়ে আমরা আলোচনা করছিলাম যে এইটা যদি বিচার হয় তাহলে এই আইনটা তো করা হয়েছিল পাকিস্তানি আর্মি অফিসারদের বিচারের জন্য মূলত। সেই সময় একটা তদন্ত কমিশন হয়েছিল, সেই তদন্ত কমিশনের দায়িত্ব ছিল 71 সালে যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশে যুদ্ধ অপরাধ যেগুলো হয়েছিল, যুদ্ধ অপরাধ হওয়ার জন্য কিন্তু আর্মড কনফ্লিক্টের প্রয়োজন হয়, দুটো সশস্ত্র বাহিনীর মধ্যে, গোষ্ঠীর মধ্যে যুদ্ধ লাগে। তো বাংলাদেশে সেটা হয়েছিল 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময়। সেই সময়ে পাকিস্তানি আর্মির যে সমস্ত অফিসাররা বাংলাদেশে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, জেনোসাইড এগুলোর সাথে ইনভলভ ছিলেন, তাদেরকে একটা তদন্ত কমিশনের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। 195 জন আর্মি অফিসার, তাদেরকে বন্দি করা হয়। তারপরে ত্রিপক্ষীয় চুক্তি, ট্রাইপার্টিয়েট এগ্রিমেন্ট হয়েছিল বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেটার মাধ্যমে কিন্তু তাদেরকে প্রথমে ভারতের হাতে প্রত্যর্পণ করা হয়, পরবর্তীতে ভারত থেকে পাকিস্তানে তারা চলে যায়। তাদের বিচারটা আর হয়নি, কিন্তু ওই 195 জনকে বিচারের জন্যই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 প্রণয়ন করা হয়। পার্লামেন্টে এটা নিয়ে আলোচনাও হয়। তো আমরা তখন দেখলাম যেহেতু আইনটা ছিল আর্মি অফিসারদের বিচারের জন্য, তারা তো এখন পলিটিশিয়ানদের বিচার করতে যায়, তো সেই আইনটা পলিটিশিয়ানদের উপর প্রয়োগ করা যাবে কিনা সেটা নিয়ে আমরা রিসার্চ করলাম। এবং এই ব্যাপারে ব্রিটেন থেকে একজন সিনিয়র কুইন্স কাউন্সিল, কিউসি বলে আর কি, তার ওপিনিয়ন নেওয়া হলো। বাংলাদেশ থেকে ব্যারিস্টার মওদুদ সাহেবের ওপিনিয়ন নেওয়া হলো যে এই আইনটা সিভিলিয়ানদের উপরে প্রয়োগ করা যাবে কিনা এবং বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী এটা বাংলাদেশের সাথে যায় কিনা, কনস্টিটিউশন অনুযায়ী এই আইনটা বৈধ আইন কিনা। সে ওপিনিয়নগুলো নিলাম আমরা, তখন কিছু আলোচনা করলাম এবং আস্তে আস্তে দেখা গেল যে আওয়ামী লীগ সে বিষয়ে প্রসিড করতে শুরু করছে। এটা কি বৈধ ছিল সিভিলিয়ানদের ক্ষেত্রে? না, তখন এইটা কিন্তু প্রথম যে আইনটা ছিল তখনকার আইন অনুযায়ী এটা ছিল না। পরবর্তীতে আওয়ামী লীগ এই আইনটাকে সংশোধন করে, পরে সিভিলিয়ানদের জায়গায় সুপিরিয়র কমান্ডার ছিল, এখানে সুপিরিয়রকে যুক্ত করে, সিভিলিয়ান সুপিরিয়রকে নিয়ে আসে তারা, এবং এইভাবেই কিন্তু জামাত নেতাদের বিচারের প্রক্রিয়াটা শুরু করে। এবং সেই সংশোধনের ধারাতেই কিন্তু তারাও আলটিমেটলি, হ্যাঁ, সেই সময় পরে সিভিলিয়ানদেরকে নিয়ে আসছে যেটা, এবং তারা অনেক কিছু এলাবোরেট করে যেহেতু সিভিলিয়ানদের বিচার তারা করতে চান। তো সেই সময় যেটা আপনি প্রশ্ন করেছেন যে আমি কিভাবে ইনভলভ হলাম, আমার যেহেতু ইন্টারেস্ট ছিল এবং এটা সত্যি সত্যি যখন বিচারের উদ্যোগের দিকে যাচ্ছিল, তখন ব্যারিস্টার রাজ্জাক যেহেতু জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত ছিলেন, আমি কখনো সরাসরি জামাতের সাথে তো পলিটিক্যালি ইনভলভ হইনি, সমর্থন তো ছিলই। তখন আমরা এটা বললাম যে বাংলাদেশে যদি এটা বিচার হয়, এটার জন্য অভিজ্ঞ আইনজীবী বিচারক কোনোটাই বাংলাদেশে নাই। তো এটা বিগেস্ট চ্যালেঞ্জ হবে বিচারটা করা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তাহলে আমরা আমাদের মতো অভিজ্ঞতা অর্জন করতে পারি কিনা ইন্টারন্যাশনাল লয়ের ব্যাপারে। তা আমরা সেই ব্যাপারে হেগের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে সেখানের সাথে যোগাযোগ করতে পারি কিনা, এইটা নিয়ে তখন ব্রিটেনের এই রিলেটেড যে সমস্ত আইনজীবী আছেন, স্টিভেন কে কিউসি, তারপরে আরও লর্ড কার্লাইল, আরও এরকম বেশ কিছু আইনজীবীর সাথে পরামর্শ করা। ওরা তখন বললো যে আমরা আইসিসি তো এরকম ট্রেনিংয়ের ব্যবস্থা নেই, বরং ইন্টারন্যাশনালি এইসব মামলা পরিচালনা করে যে সমস্ত আইনজীবীর চেম্বার, এই এক্সপার্ট লয়ারদেরকে তোমরা যদি এনগেজ করো, তারা তোমাদেরকে ট্রেন আপ করতে পারে।
তখন বিলেতের বিখ্যাত ল ফার্ম স্টিভেন কে কিউসির ফার্ম, যেটা উনি বসনিয়া হার্জেগোভিনা ফর্মার যুগোস্লাভিয়ার যে প্রেসিডেন্ট ছিল মিলেশোভিচ, রাটকো মলাদিচ, ওই বসনিয়ান গণহত্যার যে মামলা, এই মিলেশোভিচের লয়ার ছিলেন উনি, এবং আরও রুয়ান্ডাতেও উনি এই ওয়ার ক্রাইমসের উপরে কাজ করেছেন। তো ওনার চেম্বারের সাথে কথা হয়, ওনারা প্রথম আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য প্রথমে মালয়েশিয়াতে 5 দিন ব্যাপী একটা মানে ওয়ার্কশপ হয়, এরপরে বহুবার লন্ডনে আমাদের এগুলো নিয়ে আমরা রিসার্চ করি। এটা কি আপনার বেশি আব্দুর রাজ্জাক সাহেবের নেতৃত্বে আপনারা কয়েকজন গিয়েছিলেন? উনি সহ। তো এগুলো আমরা রেডি হই, কিন্তু এইটার আগে যেটা হয়েছিল যে কোন কোন আইনজীবী এই মামলা করতে রাজি আছে বা সাহস আছে, সেটার জন্য বহু আইনজীবীকে ডাকা হয়। হ্যাঁ। তো সেখানে কিন্তু বেশির রাজ্জাক সাহেব বলছিলেন যে এই মামলা যখন পরিচালনা করতে হবে তখন প্রফেশনের স্বাভাবিক যে প্রফেশন আছে এগুলো ছেড়ে আপনাকে আসতে হবে, এবং সে কারণে আপনি ভিক্টিমাইজড হতে পারেন, যে যুদ্ধ অপরাধীদের পক্ষে মামলা করছেন, সমাজে ক্ষতিগ্রস্ত হবেন, এসব চ্যালেঞ্জ আছে, এগুলো মোকাবেলা করে কে আসবেন সেটা বলেন। তখন ইনফ্যাক্ট আমি ছাড়া কেউ আগে আসেননি, কিন্তু বেশির রাজ্জাক সাহেব ছিলেন, বাকিরা কেউ রাজি হয়নি, বলছে আমরা পার্ট টাইম করতে রাজি আছি। তো এরপরে পার্ট টাইম হলো, তখন 4-5 জনকে নিয়ে আমরা শুরু করি। আপনি ফুল টাইম ছিলেন? হ্যাঁ, আমি, এবং এরপরে তো আমরা এক্সপেরিয়েন্সড হতে থাকলাম, ট্রায়ালগুলো বুঝতে শিখলাম, ইন্টারন্যাশনাল ল কী, কীভাবে রোম স্ট্যাটিউট অনুযায়ী বিচার হবে, এইভাবে আমরা। পাশাপাশি তখন কিন্তু মামলাগুলো চলমান ছিল? তখনও শুরু হয়নি, শুরু হওয়ার আগেই আপনারা? শুরু হওয়ার আগে। আচ্ছা। এরপরে যখন 2010-এ এসে আওয়ামী লীগ সাইদি সাহেবকে প্রথম গ্রেপ্তার করলেন, করার পরে যখন ওনাকে শোন অ্যারেস্ট করলেন এই মামলাতে, তো তখন থেকে তো আমরা ফর্মালি এখানে এনগেজড হলাম। এনগেজড হওয়ার পরে কাজ শুরু হয়, এবং যাই হোক এই অভিজ্ঞতা অনেক লম্বা, এটার উপরে একটা আলাদা এপিসোড হতে পারে। বাট তখন ছিল যেহেতু আমার ইন্টারেস্ট ছিল যে আমি ইন্টারন্যাশনাল লয়ের উপরে একটা এক্সেপশনাল মামলা হবে, এবং বোঝাই যাচ্ছে যে এই আইনটা একটা রাজনৈতিক শক্তিকে স্পেশালি কার্ভ করার জন্য, এটাকে দমন করার জন্য তারা এই মামলা বা এই বিচারকে ব্যবহার করবে। সে কারণে এটা চ্যালেঞ্জ করাটা একটা বিগেস্ট আইনি লড়াই হবে। সেই থেকেই সেই সময় যাত্রা শুরু, এবং সেই সময় কেউই সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে রাজি হননি। তো সেই ক্ষেত্রে আমার একটা সুযোগ ছিল, তখন এটা আমি গ্রহণ করি। তখন যিনি চিফ প্রসিকিউটর ছিলেন গোলাম আরিফ টিপু, তার সাথে তখন বা পরবর্তীতে কখনো কি কথা বলার সুযোগ হয়েছিল বা দরকার হয়েছিল কি? না, আমার দরকার হয়নি। ওইখানে তো উনি যখন ছিলেন, উনি তখন তো অনেক বয়স্ক মানুষ, এবং ওনার শারীরিক সক্ষমতারও প্রশ্ন ছিল। উনি নামকা অস্তে চিফ প্রসিকিউটর ছিলেন, ইনফ্যাক্ট কোর্টে ওনার কোনো রোল ছিল না, বাকিটা অন্য প্রসিকিউটররা করতো। উনি মাঝে মধ্যে এসে ওপেনিং স্পিচটা দিয়ে চলে যেতেন। এরপরে তো উনি দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেলেন, অসুস্থ থাকতেন অধিকাংশ সময়, ফলে ওনার সাথে ওইভাবে ইন্টারাকশনের তেমন করছেন। কোর্টরুমে এসে বসতেন, কথা হতো, মাঝে মধ্যে যখন আমাদের সাথে খুব সিরিয়াস বাকবিতণ্ডা তর্কাতর্কি হতো উনি পার্টিসিপেট করতেন, কিন্তু লিগাল পয়েন্টে উনি কখনো আসলে কোর্টে ওই অর্থে সাবমিশন রাখতেন না, ফলে ওনাকে ওইভাবে আইনজীবী হিসাবে আমরা খুব একটা দেখার সুযোগ পাইনি। আপনার পরিচালনাধীন মামলাগুলোতে যখন একের পর এক আপনাদের বিরুদ্ধে রায় আসছিল, এবং সেটি হয়তো আপিল বিভাগে দেওয়ার পরেও আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছিলেন না, তখন আসলে আপনাদের ফিলিংস, অনুভূতির জায়গাটা কেমন ছিল তখন? আমরা জানতাম যে আমরা যতই আইনিভাবে ভালো অবস্থানে থাকি না কেন, কারণ সাজানো সাক্ষ্য প্রমাণ ছিল, এই মামলাতে, যে মামলাগুলোতে ওই সময় বিএনপি এবং জামাতের লোকদেরকে, নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে, এই মামলাতে একটাও তাদেরকে সাজা হবার উপযুক্ত ছিল না। কিন্তু তারা রাজনৈতিকভাবে তারা সাজা দেবে এটা আমরা জানতাম, এবং কোর্টগুলো, সুপ্রিম কোর্ট সহ, তারা এমনভাবে দলীয়করণ করেছিল যে কোর্টগুলো তাদের ইচ্ছারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে, তারা এটা করবে আমরা জানতাম। সেক্ষেত্রে প্রথমে যখন আমরা বুঝতে পারলাম, বিশেষ করে স্কাইপ কেলেঙ্কারির পরে, যে এই ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তখন আমরা এটা আমাদের পক্ষ থেকে জানিয়ে দিই আইনজীবীদের টিম থেকে, যে আমাদের ক্লায়েন্টদেরকে, অর্থাৎ জামাতের নেতাদেরকে, যে এইখানে বিচার যদি কন্টিনিউ হয় তারা কিন্তু নিশ্চিতভাবে আপনাকে ফাঁসি দিবে, তারা কোনো আইন কানুনের ধার ধারবে না। সেই ক্ষেত্রে আপনারা আইনজীবীদেরকে রেখে মামলা আরও কন্টেস্ট করবেন নাকি ছেড়ে দেবেন, সেটা আপনারা ডিসিশন নিতে পারেন। আমাদের দিক থেকে আমরা মনে করি যে কন্টেস্ট করলেও আপনার ফাঁসি হবে, না করলেও ফাঁসি হবে, সুতরাং ডিসিশন ইজ ইয়ার্স। আচ্ছা, এটা আমরা জানিয়ে দিই এই জন্য যে পরবর্তী সময় যাতে মানুষ বা ওনারা মনে না করেন যে ওনারা তো জানতেন যে এই মামলা আমরা জিতবো না, তাহলে ওনারা লড়লেন কেন। তো আমরা বললাম যে আইনগতভাবে আপনাদের অবশ্যই ভালো পজিশন, কিন্তু তারা জোর করে সাজা দিবে, সুতরাং এবার আপনারা ডিসিশন নেন যে আপনারা ফাইট করবেন কিনা। এইটা ফর্মালি আমরা জানিয়ে দিই ব্যারিস্টার রাজ্জাকের নেতৃত্বে। এটা কি 2012-13 দিকেই?
না, স্কাইপ কেলেঙ্কারির পরপর পরপরই। তারপর যেটা হলো যে জামাতের পক্ষ থেকে বা ক্লায়েন্টদের ফ্যামিলির পক্ষ থেকে বলা হলো যে না, আমরা যাই হোক শেষ পর্যন্ত তাদের পক্ষে লড়াই করব, কারণ আমাদের নেতারা কোর্টরুমে থাকবেন, আমরা আমাদের কোনো আইনজীবী তাদেরকে সাপোর্ট দিবেন না, এই দৃশ্য আমরা দেখতে চাই না। শেষ পর্যন্ত আমরা লড়াই করব, দেখা যাক। তো ফলে আমরা শেষ পর্যন্ত ছিলাম। তারপরে তো একের পর এক তারা রায় দিয়েছে, এক্সিকিউশনে গিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং মনে করতাম যে সুপ্রিম কোর্টে হয়তো মিনিমাম একটা কিছু পাওয়া যাবে, কিন্তু সুপ্রিম কোর্টে তদানীন্তন যে সমস্ত বিচারক ছিলেন এস.কে. সিনহার নেতৃত্বে, এস.কে. সিনহা, মোজাম্মেল হোসেন, তারপর সৈয়দ মাহমুদ হোসেন সহ এই যে 3 জন চিফ জাস্টিসের নাম বললাম এরা, এবং এস.কে. সিনহা তো সাক্ষ্য প্রমাণ তৈরি করা, মানে বানোয়াট সাক্ষ্য প্রমাণ তৈরি করার সাথে জড়িত ছিল, তার আত্মজীবনীর থেকে এটা পাওয়া যায়। এটা আমরা জানতাম যে সে বিকালবেলা সন্ধ্যাবেলা ট্রাইব্যুনালে গিয়ে গিয়ে ডিকটেট করে আসতে কোথায় কী করতে হবে। তো এগুলো জানা সত্ত্বেও আমরা ফাইট করেছি, এবং আমাদের তখন ফাইট করার উদ্দেশ্য ছিল যে কতটা অন্যায় এখানে হচ্ছে সেটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চ্যালেঞ্জ করার মাধ্যমে গোটা দুনিয়ার কাছে এটা তুলে ধরা যে এই বিচারটা প্রহসনের বিচার হচ্ছে। এবং সেগুলো আপনি রাজনৈতিকভাবে যদি বলেন যে প্রহসনের বিচার, সেটা এক রকমের, কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনজীবী যখন একদম সাক্ষ্য প্রমাণ, ডকুমেন্টস, এভিডেন্স দিয়ে প্রমাণ করবে যেটা একটা প্রহসন, সেটা দুনিয়ার কাছে অ্যাকসেপ্টেবল হবে, এবং সেটাই হয়েছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি বিচারকে প্রত্যাখ্যান করেছে, যতগুলো মানবাধিকার সংগঠন বিচার অবজার্ভ করতো তারা রিপোর্ট দিয়েছে যেগুলো প্রহসনের বিচার ছিল। সেটাই ছিল আমাদের সাকসেস, যে অ্যাটলিস্ট দুনিয়ার কাছে আমরা তুলে ধরতে পেরেছি যে আইনজীবী হিসাবে আমাদের এখানে মামলার যে বিষয় ছিল সেগুলো আমরা দেখিয়েছি যে এই আসামিরা নির্দোষ ছিল, কিন্তু তারা তাদেরকে অন্যায় একটা প্রক্রিয়ার মাধ্যমে জোর করে ফাঁসি দিয়েছে। এটা আমাদের সাকসেস, এতটুকু বলা যায়। সেই সময় আপনার বিশেষ কোনো স্মৃতি কি আছে ব্যক্তিগত, কাদের মোল্লা বা আলী হাসান মুজাহিদ ওনাদের সাথে? স্মৃতি তো অজস্র স্মৃতি আছে, একটা লম্বা সময় ধরে ট্রায়াল হয়েছে, তাদেরকে আমরা দেখেছি। আব্দুল কাদের মোল্লা সাহেবের যখন ফাঁসি কনফার্ম হয়ে যাচ্ছে, যখন জেলখানাতে লাস্ট আমরা দেখা করতে গেলাম রিভিউর আগে, তখনও উনি মানে উনি মনে করতেন যে হ্যাঁ সুপ্রিম কোর্ট কিছু না কিছু হয়তো করবে। তো ফাইনালি সে জেলখানায়, যেটা আমি লিখেছিলাম ওই সময় যে ফাঁসির কয়েকদিন আগে, যে তখন তো উনি ওনার সাথে দেখা করার জন্য ট্রাইব্যুনালের অর্ডার নিয়ে যেতাম। আমাদের বাইরে যে ভিআইপিদের সাক্ষাৎ যেখানে হয় সেখানে সোফাতে বসা, দূরে অফিসাররা দাঁড়িয়ে থাকতো, তারা দেখতে পারতো কিন্তু শুনতে পারতো না যে আমরা কি আলোচনা করছি। হয়তো ডিভাইস ছিল, সেটা ভিন্ন কথা। উনি বললেন যে তবে আমি, তোমরা সবাই জানো, আমাকে বলতেছিলেন যে আমি যে অন্যায় করি নাই বা এগুলোর সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এটা প্রমাণিত হয়েছে, এবং আমিও জানি, তোমরাও সবাই জানো, কিন্তু ওরা যদি তারপরও জোর করে আমাকে ফাঁসি দেয়, তো একটা জিনিস মনে রেখো যে আমার মাথা উঁচু ছিল, উঁচুই থাকবে। আমি কিন্তু ওদের কাছে মানে বো ডাউন করবো না, আমার মাথা উঁচু ছিল, উঁচুই থাকবে। তো এই তারপরে তো বিদায় নিয়ে আসলাম, এবং সেটা আমি লিখছিলাম ওই সময় ফেসবুকে, ওইটা পরে পত্রিকাগুলো কোটও করেছিল যে একটা ছোটোখাটো মানুষ, তার যে সাহস ছিল, যে উনি জানতেন নিশ্চিত যে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু উনি বলছিলেন যে না, ওদের কাছে আমি মাথা নত করবো না, আমার মাথা উঁচু ছিল, উঁচুই থাকবে। সেটা অন্যদের ক্ষেত্রেও আছে। সাইদি সাহেবকে সবসময় দেখেছি যে উনি জেলখানায় যখন সাক্ষাতের জন্য গিয়েছি বা কোর্টরুমে, তো উনি সবসময় নিজের চেয়ে অন্যদের খবর রাখতেন বেশি। অমুক ভাইয়ের কী অবস্থা, নিজামী সাহেবের কী অবস্থা, প্রফেসর গোলাম আজম সাহেবের কী অবস্থা, ওনারা কী আছে, বাইরে কে কেমন আছে, আমার ফ্যামিলিতে কে কেমন আছে। তো ওনার নিজেকে নিয়ে ভাবনা খুব কম ছিল। এটা বিরল বৈশিষ্ট্য যে উনি নিজের কথা কখনো ভাবতেন না, আর উনি তো জানতেন যে উনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না। আর বাকিরা তো এক একজনের এক এক ধরনের বৈশিষ্ট্য ছিল আর কি। তো এগুলো স্মৃতি অজস্র, এটার উপরে আলাদা এপিসোড হতে পারে। সেই সময়টাতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব আপনাদেরকে যে কথা বলে মূলত প্রথমেই উদ্বুদ্ধ করেছিলেন বা উৎসাহ দিয়েছিলেন যে এখানে কিন্তু চ্যালেঞ্জ আছে, এখানে কিন্তু অনেক রকমের হুমকি বা থ্রেট আছে, এমন কোনো হুমকি বা থ্রেটের মধ্যে কি পড়েছিলেন কখনো? সবসময় থ্রেটের মধ্যে তো ছিলামই। আমাকে চেম্বার থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, আমার চেম্বারের সমস্ত স্টাফ, জুনিয়রদের সব 7 জনকে উঠিয়ে নিয়ে গুম করার চেষ্টা করা হয়েছে 2015 সালে। ফিজিক্যালি টর্চার করেছে তারা চেম্বারের ভেতরে, আমার মাথায় আঘাত করেছে, মাথায় ভেতরে রক্ত জমাট বেঁধে গিয়েছে। আমার ছোটো ভাইকে মেরে, যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল কয়েকদিন আগে জয়েন করলো, তাকে মেরে তার নাক ভেঙে দিয়েছে, জুনিয়রদের পিটিয়েছে। তারপরে সুপ্রিম কোর্টে প্রফেশনে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, যে আমি সুপ্রিম কোর্টের যোগ্য হওয়া সত্ত্বেও আপিল বিভাগে আমাকে ওকালতি করার পারমিশন দেয়নি। 15 বছর আমার অ্যাপ্লিকেশন ঝুলিয়ে রেখেছে, 15 বছর। আমার থেকে যারা অনেক পরে এসছে, যারা মানে অভিজ্ঞতায় অনেক কিছুতে যারা আমার সমকক্ষ না, এরকম মানুষরা এনরোল হয়েছেন, অ্যাপেলেট ডিভিশনে ওকালতি করেছেন,
কিন্তু 15টি বছর আমি সেখানে বসে থেকে হয়তো আমার জুনিয়রকে দিয়ে আমার মামলা পরিচালনা করতে হয়েছে, আমি পেছনে বসে থেকেছি। কারণ ওই আওয়ামী লীগের আমলের যে চিফ জাস্টিস এবং সেখানকার জাজদের যে সেট আপ, তারা আমাকে এনরোলমেন্ট দেয়নি। তো এগুলো সহ্য করতে হয়েছে। তারপরে প্রফেশনে কোনো কোর্টে মামলাতে আমি যদি যেতাম, আগের থেকে যেহেতু আমি আইডেন্টিফাইড জামাত নেতাদের মামলা করি, সেক্ষেত্রে আমি যাতে রিলিফ না পাই সেজন্য ওই মাইন্ডেড জাজেরা চেষ্টা করতে যাতে আমি কোনো প্রতিকার না পাই। দেখা গেলো একই ধরনের মামলায় সবাইকে প্রতিকার দিচ্ছে, আমি মাঝখানে একটা মামলা করছি, আমারটা বলছে না আমরা তো এখন এটা দিচ্ছি না। তো আগেরটাতেও দিয়েছে, পরেরটাতেও দিচ্ছে, কিন্তু আমারটা দিচ্ছে না, একই মামলা। এরকম বৈরিতার শিকার তো হয়েছি। এগুলো সব চ্যালেঞ্জের, এগুলো আমরা জানতাম যে এগুলো হতে পারে, সেগুলো মেনে নিয়ে আমি করেছি। এবং এই আইন পেশার পাশাপাশি একটা পর্যায়ে কিন্তু আপনাকে দেখলাম আপনি সরাসরি রাজনীতির মাঠে চলে আসলেন। আপনি যেমনটি বললেন যে আপনি জামায়াতকে সমর্থন করতেন, সরাসরি হয়তো জামায়াতের সাথে ছিলেন না, কিন্তু তখন যখন ইচ্ছে হলো রাজনীতি করতে, তখন জামায়াতে প্রবেশ না করে আপনি ভিন্ন একটি রাজনৈতিক ধারাতে কেন চলে আসলেন? কারণ আমি বুঝতে পারছিলাম যে বাংলাদেশের জন্য যে জামাত ইসলামী যে ধারা রাজনীতি করে, সেটা বাংলাদেশের বর্তমান বাস্তবতার সাথে সেটা আসলে যথেষ্ট কি বলা যায় যে এটা আসলে প্রপার রাজনীতি নয়। কারণ এখানে ইসলামিক দল, ইসলামিক রাজনীতি, এই শব্দগুলোর ব্যাপারে আমার কিছু নিজস্ব ধারণা আছে, নিজস্ব চিন্তাভাবনা আছে, যে এইভাবে ইসলামিক দল হিসাবে রাজনীতি করাটা কোনো সমাধান নয়। এবং বিশ্বব্যাপী যেগুলো ইসলামিক দল নামে যেগুলো ছিল, তাদের যে রাজনীতির কি পরিণতি হয়েছে, সেখানে কি কি সমস্যা আছে, সেগুলোর ব্যাপারে আমার স্টাডি আছে। ফলে আমরা মনে করেছি যে বাংলাদেশে রাজনীতিটা হওয়া উচিত ওয়েলফেয়ার বেসড এবং ওয়েলফেয়ার রাষ্ট্র এবং ইনক্লুসিভ সেন্ট্রিস্ট একটা রাজনীতি, যার অতি ডান না অতি বামও না, মাঝখানে থাকবে। সব ব্যাপারে তাদের মানে কনস্টিটিউশন অনুযায়ী যে ধরনের ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। বাংলাদেশের যে সমাজ, এখানে যে বহু মত পথ বিশ্বাসের মানুষ আছে, ধর্মের মানুষ আছে, সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ধরনের ইনক্লুসিভ রাজনীতি দরকার, ওপেননেস দরকার, আবার দেশের প্রতি কমিটমেন্টের দরকার, সেই ক্ষেত্রে একটা নতুন রাজনীতি আসা উচিত। যেটা পরবর্তীতে দেখলেন যে এবি পার্টি হয়েছে, এনসিপি হয়েছে, তারা যে কথাগুলো বলছে এবং যে স্লোগান নিয়ে জুলাই বিপ্লবটা হলো, দেশটা কারো বাপের না। তা আমরা যেটা দেখলাম 2019-এ যখন আমরা শুরু করি এই প্ল্যাটফর্ম জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে, 2 বা 3টে পরিবার বাংলাদেশ শাসন করছে। শেখ মুজিবের পরিবার, জিয়াউর রহমান সাহেবের পরিবার এবং হুসাইন মোহাম্মদের সাথে। তাদের পরিবার না হলে কেউ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবে না। রাজনীতির পুরো কথাই হচ্ছে 3 দলের নেতা নেত্রীদের ছবি, তাদের প্রশংসা, তাদের স্তুতিগাথা। এবং বাংলাদেশের সমস্যা, বাংলাদেশকে ভিশনারি হয়ে সামনে এগিয়ে নেওয়া যাওয়া, এইটা ছিল না। ফলে পরিবারতন্ত্র, ব্যক্তি স্তুতি এবং দেশকে নিয়ে না ভাবার যে কালচার, এখান থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছি, যেটা জুলাই বিপ্লবের স্লোগানে ছিল। সংস্কার চেয়েছে, দেশটা বাপের না বলেছে, এটা সবার দেশ। এই যে জিনিসটা, এই রাজনীতিটাই আমরা করতে চেয়েছি, যেটা হয়তো আমরা 2019 থেকে সেটা পরিপূর্ণভাবে জনগোষ্ঠীকে ইনভলভ করতে পারিনি, কিন্তু জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে প্রমাণিত হলো যে বাংলাদেশের মানুষ আসলে এই রাজনীতিটাই চেয়েছে। সে কারণে তারা এই শেখ হাসিনার মতো এরকম দানবীয় ফ্যাসিস্টের পতন ঘটিয়ে ফেলেছে। এই কারণে আমি মনে করেছি যে ইসলামিক দল এটা বাংলাদেশের জন্য সমাধান না। ইসলামিক দল সকল মানুষের পার্টি হয়ে উঠতে পারবে না। এই জায়গাতে সমস্যা, যে লিমিটেশনসগুলো ইসলামিক দলের আছে, সেই লিমিটেশনস নিয়ে আসলে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হওয়াটা ডিফিকাল্ট। সে কারণে আমি জামাত ইসলামীতে তখন। কিন্তু এই 26-এর নির্বাচন কি আপনার সেই বিশ্বাসের জায়গাটা? সেখান থেকে কোনো পরিবর্তন হয়নি, ইনফ্যাক্ট কোনো পরিবর্তন হয়নি। আমরা যেটা বিশ্বাস করেছি, আমরা মনে করি সেটাই, সেই পরিস্থিতি বর্তমানে বিদ্যমান আছে এবং ভবিষ্যতেও ইসলামিক দলগুলো অ্যাজ সাচ একেবারে গণমানুষের পার্টি হয়ে ওঠা কঠিন আছে। তাহলে এবার যে গণজোয়ার দেখলাম জামায়াতের পক্ষে মানুষের, এটা কি ভুল ছিল? আমি এই ব্যাপারে কমেন্ট করব না, ভুলের ব্যাপার না। আপনাকে মনে রাখতে হবে আলজেরিয়াতে কি হয়েছিল 92-তে, 2/3 মেজরিটি নিয়ে ইসলামিক দল পাশ করেছিল, ক্ষমতায় বসতে পেরেছে না। তাদের লিডাররা জেলখানায় মারা গেছে, সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। কেন? টার্কিতে কত বছর, কতবার সামরিক অভ্যুত্থান হয়েছে ইসলামিক দলকে ক্ষমতা ঠেকানোর জন্য, কিন্তু পরবর্তী তারা কি করেছে, ইসলামিক নামে আর কোনো পার্টি নেই। এখন যে পার্টি আছে এবং অতীতে তারা 7বার 8বার নাম পরিবর্তন করেছে, তাদের পার্টির নাম ইসলামিক নয়, এজেন্ডাও ইসলামিক না, পিওর সেকুলার একটা পলিটিক্যাল পার্টি। তিউনিসিয়াতে দেখেন আর নাদা পার্টি, তাদের ক্ষেত্রে একই সমস্যা। সুতরাং ইসলামিক নাম নিয়ে জনগণের ভোট দিলেই আপনি ক্ষমতায় বসে যেতে পারবেন বা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, এটা নাও হতে পারে।
এগুলো সো মেনি চ্যালেঞ্জেস অ্যান্ড রিস্কস। সব কিছুকে অ্যাড্রেস করে রাজনীতি করতে হবে। আপনি জনগণের ভোটে একবার জিতে গেলেন, তারপরে আপনাকে উড়াই দিল একদম, তো আপনি যাবেন কোথায়? সুতরাং আইডিয়াল হচ্ছে এমন একটা রাজনীতির জায়গায় থাকা যে রাজনীতি ইনক্লুসিভ হবে, সেখানে কোনো স্পেসিফিক ধর্মভিত্তিক রাজনীতি হবে না, কিন্তু প্রত্যেক মানে যে ধর্মের মানুষ মেজরিটি তাদের বিশ্বাস, কৃষ্টি, সংস্কৃতি সব কিছুকে ধারণ করে, এই মাটির সংস্কৃতি কালচারকে ধারণ করে রাজনীতি করবে। সেখানে সরাসরি ধর্মীয় নাম নিয়ে রাজনীতি করাটা যৌক্তিক না বলে আমি মনে করি। যে বিশ্বাস থেকে আপনারা জনআকাঙ্ক্ষার বাংলাদেশ প্ল্যাটফর্ম অতঃপর আমার বাংলাদেশ পার্টি করলেন, সেই বিশ্বাস বা সেই যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটি কি এই 5-6 বছরে এসে আপনার সেই কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পেরেছে, নাকি সেটা আমি পিছিয়ে আমি পড়ছে? এখন যেহেতু এবি পার্টির সাথে এখন আর সরাসরি নেই, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে এবি পার্টির সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলার আমি আই এম নট দ্য রাইট পারসন। তবে যেটা হওয়ার কথা ছিল সেটা হয়তো সেভাবে ফ্ল্যাশ করেনি, কেন করেনি এটা এবি পার্টির নেতৃত্ব বলতে পারবেন। কিন্তু আসলে যে চিন্তা থেকে এটা করা হয়েছিল সেই চিন্তাটা রাইট, এবং সেই চিন্তাটা রাইট এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। হয়তো সেই জায়গায় এনসিপি দখল করে ফেলছে, সেটা অন্য হিসাব। এই জায়গায় রাজনীতি, যেহেতু আমি আর সরাসরি এখন রাজনীতির সাথে ইনভলভ না, সুতরাং এটা নিয়ে পার্টির সাফল্য ব্যর্থতা নিয়ে কোনো কমেন্ট আমি করবো না। কোনো সুযোগ আছে, সম্ভাবনা আছে আবার নতুন করে রাজনীতির সাথে ইনভলভ হওয়ার আপনার? রাজনৈতিক চেতনা ভেতরে কাজ করছে, আমি সরাসরি কোনো দলে যোগদান করবো কিনা এটা এখনও ডিসাইড করিনি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে আপনার দীর্ঘদিনের ওঠা বসা, অনেক স্মৃতি। আমি একটু জানতে চাই যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক উনি কি শেষ জীবনে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন কিনা? আমার জানা মতে হননি। উনি এবি পার্টির সাথেই ছিলেন। এবি পার্টির সাথে তখন নানান বিষয় নিয়ে, আসলে উনি তো বিদেশে থাকতেন, তো দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। একটা পর্যায়ে ওনার মনে হয়েছে যে আসলে ওনার পক্ষে এটা আর ক্যারি আউট করা সম্ভব না। সেই সময় উনি রিজাইন করেছেন উপদেষ্টার পদ থেকে, কিন্তু এরপরে আর কখনো রাজনীতিতে উনি সক্রিয় হননি, হতে চাননি। সুতরাং ওইটা বলা যাবে না যে উনি পরবর্তী সময়ে কোনো দলে যোগ দিয়েছিলেন, উনি দেননি কখনো। আপনার যখন চিফ প্রসিকিউটর ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই সময়ের আপনার নিঃসন্দেহে আপনার সবচেয়ে বড় অবদান যদি বলি সেটি হতে পারে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আপনি যে রায়টি নিয়ে এসেছেন, নিঃসন্দেহে এটি সবচেয়ে বড় একটি অবদান, সবচেয়ে বড় একটি কাজ। এছাড়াও আরও বেশ কিছু মামলার রায় আপনার সময়কালীন সময়ে হয়েছে, কিন্তু এরপরেও আমরা দেখলাম যে আপনাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে সরিয়ে দেওয়া হলো, এটি নিয়ে আপনার অভিমত বা বক্তব্য কী? আমার কোনো বক্তব্য নেই, কারণ একটা রাজনৈতিক সরকার এসে তার পছন্দের লোক তার বিভিন্ন ইনস্টিটিউশনে বসাবে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, সেই সময়ে রাষ্ট্রের যে প্রয়োজন ছিল, অন্তর্বর্তীকালীন সরকার আমাকে এই কাজের জন্য আহ্বান করেছিলেন, চুজ করেছিলেন। আমি কাজটা যতদিন সরকার ছিল করার চেষ্টা করেছি। বিএনপি সরকার এসে তারা একইভাবে এটা করতে চেয়েছেন, কিন্তু তারা তাদের মতো করে করতে চান। সুতরাং রাজনৈতিক সরকার এসে আগের রাজনৈতিক সরকারের আমলে অ্যাপয়েন্টেড লোকদের পরিবর্তন করতেই পারেন, এটা নিয়ে আমার বিশেষভাবে কিছু বলার নেই। কিন্তু আমি যেটা বলতে চাই যে এখানে ব্যক্তির পরিবর্তন হতেই পারে, কিন্তু এই যে লক্ষ্য নিয়ে এই বিচারিক যাত্রাটা শুরু হয়েছিল, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের পরে যে যখন সরকার গঠন হলো, প্রায়োরিটি ছিল যে 3টা বিষয়। একটা হচ্ছে যে এই মানবতা বিরোধী অপরাধ জুলাইয়ে, এবং তার আগের 17 বছরের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা, যাতে রাষ্ট্রে এই ধরনের অপরাধ আর ফিরে না আসে, সেটার ব্যাপারে কোনো আপোষ করা উচিত না। আরেকটা ছিল যে রাষ্ট্রের নেসেসারি সংস্কার, যেটা এখনও চলমান আছে, এটা নিয়ে নানান বিতর্ক আছে। সরকার একরকম যাচ্ছে, বিরোধী দল আরেক রকম যাচ্ছে। জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা বা জুলাই সনদে ছিল একরকম, আরেকটা ছিল একটা ভালো নির্বাচন, যে নির্বাচন একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, ইচ্ছামতো সরকার যা খুশি তা করতো। এই 3টা মৌলিক জায়গার নিয়ে কিন্তু সরকারের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন। সেহেতু সরকার চেষ্টা করেছিলেন বিচারকে প্রায়োরিটি দিয়ে করার। আমি যতদিন ছিলাম আমি এটা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছি, এবং একটা মানবিক সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা করা হয়েছে, কিপিং ইন মাইন্ড যে তদন্ত সংস্থায় মাত্র 20-25 জন মানুষ, প্রসিকিউশন টিমের 17-18 জন, 2টা কোর্ট, সব কিছু মিলিয়ে একটা এত বড় মানবাধিকার লঙ্ঘন বা মানবতা বিরোধী অপরাধ যে সেটা বাংলাদেশে সর্বত্র সংঘটিত হয়েছিল, এই সব কিছুকে যত দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া, সেটার জন্য যতটা সর্বোচ্চ সম্ভব ছিল সেটা আমরা করে এসেছি। এখন যেটা চলছে সেটা আগের তুলনায় কিছুটা স্লো হয়েছে বলে আমি মনে করি, তবে আমি বিশ্বাস করি যে বিচার প্রক্রিয়া কখনো বন্ধ হবে না, হওয়া উচিত নয়।
এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদেরকে গ্রেপ্তার করা হলো, যেমন জিয়াউল হাসানের কথা যদি বলি, অথবা এর বাহিরেও ফ্যাসিস্ট যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে হাসানুল হক ইনু, ওনাদেরকে প্রায়শ আমরা দেখি যে তারা খুব বীর দর্পে আদালত প্রাঙ্গণে আসছেন, অথবা খুব হাসি খুশি আছেন, তাদেরকে কখনো হাতে হাত করাও পরানো হচ্ছে না। সামগ্রিকভাবে ব্যাপারগুলো জুলাই যোদ্ধাদেরকে আশাহত করে বলে আমরা মনে করি। আপনার অবস্থান কী এই ব্যাপারে? এই ব্যাপারে আসলে আমি যেটা মনে করি যে একটা সবার ক্ষেত্রে ইউনিফর্মিটি ইউজ করা উচিত। আমি যতদিন ছিলাম এই জিয়াউল হাসান সবাইকে কিন্তু হাত করা পরানো হতো, কিন্তু কোর্ট রুমে যখন নেওয়া হয় তখন স্বাভাবিকভাবে হাত করা খুলে দেওয়ার নিয়ম। এবং আগের সময়েও কিন্তু রাজনৈতিক নেতাদের যখন বিচার হয়েছে কোর্ট রুমে তাদেরকে কখনো কিন্তু এরকম হাত করা পরানো হয়নি। জুলাই এবং মানবতা বিরোধী অপরাধ যেটা গুমের বিচারের ক্ষেত্রে, এখানে যেহেতু দুর্ধর্ষ সব ঘটনা ঘটেছে, তাদেরকে বিশেষ করে জিয়াউল হাসানের ব্যাপারে তার যে অপরাধের যে বিস্তৃতি এবং নেচার, সেটা বিবেচনা করে এটা তো আসলে পুলিশের দায়িত্ব হাত করা পরানোর। সেটা তারা কিভাবে সিকিউরিটির রিস্ক ম্যানেজ করবেন সেটা তাদের কাছে। আমি খুব বেশি কমেন্ট করতে চাই না, তবে আমার সময় এটা আমি এনশিওর করেছিলাম সবাইকে হাত করা পরানো হতো কিন্তু। আর কোর্টরুমে বসে যদি অতি আত্মবিশ্বাস থাকে, কেউ হাসে, রিল্যাক্স থাকে, এটা তো তার মানসিক শক্তির ব্যাপার, এটা তো আমরা বন্ধ করতে পারবো না। তবে কোর্টরুমের যে পরিবেশ, আমরা চাই যে কোর্টরুম বিচারের জন্য যখন আসবে তখন সে যেন ফিল করে যে সে এখানে ন্যায় বিচার পাবে, সেটা ফিল করতেই পারে। তাতে যদি তার হাসি আসে, আনন্দ হয়, আমরা তো তাকে এটা থেকে বঞ্চিত করতে পারবো না। কিন্তু আপনার যে প্রসিজিওর আছে সেটা অবশ্যই মেনটেন করা উচিত। বিচার কার্যক্রম চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বলি অথবা আমাদের গণমাধ্যম যেগুলো আছে, এগুলো আসলে কার্যক্রমকে কতটুকু প্রভাবিত করে? কোনোটাই প্রভাবিত করার কোনো সুযোগ নেই। সেগুলো আমাদের মনকে প্রভাবিত করতে পারে, কিন্তু বিচারিক কার্যক্রমে প্রভাবিত করার কোনো আপনাদের মন আপনাদের আমাদেরকে যেমন সমালোচনা করছে যে এতগুলো আসামি কেন পালাই গেল, সবগুলোর কেন বিচার হচ্ছে না। হ্যাঁ, মানুষ চাইতেই পারে, মানুষ তার সব জানে না যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে সকল আসামির বিচার করা যাবে না। আমি যদি হাজার হাজার মানুষকে নিয়ে আসি, এখানে বিচার 50 বছরও শেষ করা যাবে না। তাহলে আমাকে প্রায়োরিটি ঠিক করতে হবে যে আমি কোন বিচারটা আগে করব, কে সবচাইতে বড় অপরাধী, মাস্টার মাইন্ডকে, নিউক্লিয়াসকে, সেখানে আমি আগে যাব। এবং দুনিয়ার যতগুলো এই জাতীয় ট্রাইব্যুনাল আছে সেখানে কিন্তু হাজার হাজার অফিসার, সৈনিক বা নেতার বিচার হয়নি। সেখানে হচ্ছে টপ কমান্ডার, টপ লিডার্স, টপ পারপিট্রেটর, এদের বিচার হয়েছে। সেটাই এখানে করা হচ্ছে। আর বাকি যারা থাকবেন, জুলাইয়ে হাজার হাজার পুলিশ এর সাথে ইনভলভ ছিল, আর্মি ইনভলভ ছিল, অন্যান্য বাহিনীর অফিসাররা ইনভলভ ছিল, সবাইকে আপনি কেমনি বিচার করবেন? এখানে টপ কমান্ডারদের বিচার করবেন, বাকিদেরকে যদি বিচার করা আদৌ দরকার হয় সেটা তুমি সাধারণ যে আইন আছে সাধারণ কোর্টে আপনি করতে পারেন। তবে আমি যেটা মনে করি বা ইন্টারন্যাশনালি যেটা, যে আপনি টপ কমান্ডারদের, টপ লিডারদের বিচারটা এখানে করবেন, বাকিদেরকে মামলার মধ্যে এনে একটা রিকনসিলিয়েশন বলে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। সবাইকে বিচার যেহেতু করা যাবে না, তারা অপরাধ স্বীকার করবে, এরপরে তাদেরকে ক্ষমা করে দিয়ে সমাজে পুনর্বাসিত করা হবে সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশনে। এই যে রিকনসিলিয়েশনের ব্যাপারটা, সেটা একটা পর্যায়ে করা উচিত। আমি জানি না সরকার এটা নিয়ে কী করবেন, কিন্তু রিকনসিলিয়েশনের প্রধান শর্ত হচ্ছে যে আগে প্রধান অপরাধীদের বিচারটা নিশ্চিত করা উচিত। তা না হলে মানুষ মনে করবে যে এত জঘন্য অপরাধ করার পরে বা এদের কোনো বিচার হয়নি, তাহলে ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকে। শেখ হাসিনার বিরুদ্ধে যে ডেথ সেন্টেন্স দেওয়া হলো, সেটি কি বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা তো সবসময় থাকবে। একটা উপযুক্ত আদালতে প্রপার সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তার শাস্তি হয়েছে, তাকে যখনই ফেরত আনা যাবে তখনই সাজা কার্যকর করা যাবে। এখন তাকে যে রাষ্ট্রে আশ্রিত আছে, সেই রাষ্ট্র যদি রাজনৈতিক কারণে তাকে ফেরত না দেয়, সেটা ভিন্ন হিসাব। কিন্তু সে যত কথা বলছে নানান সময় আমি ফেরত আসবো, আসুক, তার সাহস থাকলে আসুক, আসলে তো সাজা কার্যকর করা সম্ভব। সে যদি চলে আসে, সুপ্রিম কোর্টে আপিলের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তারপরেও সুপ্রিম কোর্ট চাইলে কমপ্লিট জাস্টিসের আন্ডারে তাকে আপিলের সুযোগ দিতেও পারেন, নাও দিতে পারেন। তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে সাজা কার্যকরের সুযোগ সবসময় থাকবে, কিন্তু যদি তাকে ফিরিয়ে আনা না যায় সেটা ভিন্ন কথা। জিয়াউল হাসান সহ সেনাবাহিনীর যে সকল সদস্যদের বিরুদ্ধে আপনি লড়েছেন এবং তাদেরকে আইনের আওতায় এনেছেন, এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে কি কোনো ধরনের কোনো থ্রেট বা হুমকির মুখে পড়েছিলেন কিনা? হ্যাঁ, এগুলোর বলার সময় এখনও আসেনি। আসলে প্রাতিষ্ঠানিকভাবে তো সেনাবাহিনী থ্রেট হওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত পারপিট্রেটর, যারা অফিসার, তারা তো অপরাধ করেছেন, তাদের দায়টা ব্যক্তিগত, এটা বাহিনীর দায় নয়। কারণ সেনাবাহিনী তো আর বলে নেই তুমি যে মানুষ মারো। এবং যারা অপরাধটা করেছে সবগুলোই অপরাধ করেছে হচ্ছে পুলিশে এসে, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে, র্যাবে যখন তারা ছিল। আর একটা ছিল ডিজিএফআই, গুমের সাথে জড়িত ছিল। ডিজিএফআইও কোনো
সেনাবাহিনীর পার্ট না, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, হুম। এটা গোয়েন্দা সংস্থা। সুতরাং তাদের বিচারের ক্ষেত্রে বাহিনীগুলো অ্যাজ সাচ কোনো বাধার কারণ না। ব্যক্তিগতভাবে তারা নানানভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন, তারা বলার চেষ্টা করেছেন। বিশেষ করে তাদের একটা বক্তব্য ছিল যে এই অফিসারদের বিচার সামরিক যে আদালত আছে, আইন আছে, সেখানে করা যায় কিনা। তা আমরা সেটা ক্লিয়ার করেছি যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার সাধারণ মিলিটারি কোর্টে সম্ভব নয়, আর এটা একটা স্পেশাল অপরাধ, স্পেশাল আইন আছে এটা বিচারের জন্য। এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটা বানানোই হয়েছে মিলিটারিদের বিচারের জন্য। ইনফ্যাক্ট আমি যেটা বলেছিলাম 71 সালের অফিসারদের, জি। এটা বিচারের ধাঁচটাই হচ্ছে সামরিক অফিসারদের বিচারের জন্য। সুতরাং ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, ওয়ার ক্রাইমস, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এগুলো সবচেয়ে মারাত্মক অপরাধ পৃথিবীতে। এই অপরাধগুলো বিচারের ক্ষমতা সামরিক আইন, আমাদের যে আর্মি অ্যাক্ট আছে সেই আর্মি অ্যাক্ট এটা নাই, সুতরাং এখানে এটা করা যাবে না। সেকেন্ডলি হচ্ছে এই অপরাধগুলোর বিচারের জন্য এই সময় যে এখন যে বিচারটা হচ্ছে, এই বিচারের আইনটা এটা ইন্টারন্যাশনাল লয়ের সাথে কম্প্যাটিবল, ইন্টারন্যাশনাল লয়ের অধীনের অপরাধ কিন্তু এগুলো। এই অপরাধগুলোর বিচারের ক্ষেত্রে সবাই যদি প্রতিদিন সুপ্রিম কোর্টে যে মামলা করে তাহলে তো বিচার শেষ করা যাবে না। সেই জন্য আমাদের সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে ওই যে সংবিধানে 2টো আর্টিকেল সংযুক্ত করা হয়েছে, যেখানে এই আইনটাকে সুরক্ষা দেওয়া হয়েছে যে এই আইনের বিধান যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তবু এই আইন প্রাধান্য পাবে। সাধারণভাবে অন্য যে কোনো আইন যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে আইনটা বাতিল হয়। আর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ক্ষেত্রে বলা হয়েছে কি, সংবিধানই বলে দিচ্ছে যে আমার কোনো বিধানের সাথে যদি তোমার আইন অসামঞ্জস্যপূর্ণ হয় তবু তোমার আইনটাই বহাল হবে, আমার সংবিধান না। আচ্ছা। এটা একটা এক্সেপশনাল ল, যেটা প্রোটেকশন দেওয়া হয়েছে বাই কনস্টিটিউশন ইটসেলফ। সুতরাং এই আইন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সেই জন্য যেহেতু এটা স্পেশাল ল, স্পেশাল কোর্ট, স্পেশালি ফর্মড ফর ট্রায়াল অফ দি স্পেশাল নেচার অফ ক্রাইম আন্ডার ইন্টারন্যাশনাল ল, সেই কারণে এটার বিচার এখানেই হবে। মিলিটারি ট্রাইব্যুনাল হোক অন্য কোনো জায়গায় এটা করার সুযোগ নেই। এটা যখন আমরা বুঝিয়েছি তখন ওনারা বুঝতে পেরেছেন, যে কারণে তাদেরকে আসামিদেরকে এই কোর্টে প্রেজেন্ট করা হয়েছে, বিচার চলমান আছে। সুতরাং আমি মনে করি এটা কোনো সমস্যা না। এই বিচার কার্যক্রম আপনি লাইভ দেখিয়েছেন টেলিভিশনে, এটি একটি যুগান্তকারী ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে। এটি কি আসলে সুপ্রিম কোর্ট সহ অপরাপর কোর্টগুলোতেও কি চলমান রাখা প্রয়োজন বলে মনে করেন? সব ক্ষেত্রে এটা করাটা সমস্যা আছে এবং প্রয়োজনীয়তাও নেই। আপনার হাইলি সেন্সিটিভ ছাড়া সব মামলাতে প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে এখানে কিছু সিকিউরিটি রিস্ক থাকে। সাক্ষীরা যখন জবানবন্দি দেবে সেটা লাইভ যখন সম্প্রচার করবেন, যেসব আসামি পলাতক আছে বা তাদের পক্ষের লোক যারা আছে তার সম্পর্কে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, তাকে চিনছে, পরবর্তীতে সমাজে যখন সে ফেরত যাবে তখন তার সিকিউরিটির জন্য এটা হুমকি হয়ে দাঁড়াবে, তাকে তারা যে কোনো হার্ম করতে পারে, ক্ষতি করতে পারে। সুতরাং এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মামলাগুলো হাইলি সেন্সিটিভ এবং দেশ এবং জাতির সবার আগ্রহ আছে যে এই সব অপরাধীদের বিচার কী হচ্ছে জানার, সেই ক্ষেত্রে এটা লাইভ করা হয়েছে দুটো কারণে। এটা হচ্ছে জনগণ সবাই জানবে, দেখবে যে এটা কতটা ট্রান্সপারেন্ট। আরেকটা হচ্ছে যে আসামিরাও বলতে পারবে না যে গোপন বা একটা সুরক্ষিত ট্রায়াল করা হয়েছে, আমরা কিছু বলতে পারি নাই, এইটাতে তারা কোনো প্লি নিতে পারবে না। আমরা যেটা বারবার চ্যালেঞ্জ করেছি যে আমাদের বিচারটা স্বচ্ছ হবে এবং গোটা দুনিয়া দেখবে যে এখানে তাদের প্রতি কোনো ইনজাস্টিস করা হয়নি, আইনের মাপকাঠিতে তাদের অপরাধ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে এবং তাদেরকে সকল রাইট প্রোভাইড করা হয়েছে। এই কারণে আমরা এটা লাইভ করেছি। দুটো কনসিডারেশন, মানুষের জানা, আরেকটা হচ্ছে ন্যায় বিচার যে এনশিওর হচ্ছে সেটা বোঝানো। বাংলাদেশের বিচার ব্যবস্থা এটি রাজনৈতিক প্রভাব মুক্ত হবার ক্ষেত্রে বর্তমান সরকার ভূমিকা রাখবে যথাযথ বলে মনে করেন? এটা তো আমি বলতে পারবো না, কারণ সরকার ভূমিকা রাখবেন কি না তার মনে কি আছে আমি জানি না। তবে বিচার নিরপেক্ষ করতে হলে যে বিচার ব্যবস্থাকে স্ট্রেনথেন করার যে প্রচেষ্টা ছিল অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন, সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধ্যাদেশ, সেটা কিন্তু তারা ল্যাপস করে দিয়েছে। বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, যেটার মাধ্যমে বিচারক নিয়োগের একটা গাইডলাইন ছিল, সেটা তারা ল্যাপস করে দিয়েছে। এই দুটো প্রচেষ্টার থেকে বোঝা যায় যে এই সরকার বিচার বিভাগ স্ট্রেনথেন হোক এটা তারা চান না। কারণ এই দুটো আইন ছিল বহু প্রতীক্ষিত আইন, বিচার বিভাগে বহুদিনের সংগ্রাম ছিল যে সুপ্রিম কোর্ট স্বাধীন হবে, সেক্রেটারিয়েট হবে, বিচারক নিয়োগের নীতিমালা হবে, বহু রায় হয়েছে, বহু সেমিনার সিম্পোজিয়াম আছে, যুগের পর যুগ। সেই জনদাবি এবং রাষ্ট্রের নেসেসিটিকে বিবেচনায় নিয়েই এই দুটো আইন করা হয়েছিল। পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আইনজীবীদের মতামত নিয়ে হয়েছে, সকল স্টেক হোল্ডারদের মতামত নিয়ে করা হয়েছে। এই আইনটা ল্যাপস করার অর্থ হচ্ছে তারা আসলে সুপ্রিম কোর্টকে এরকম স্বাধীন দেখতে চান না, স্ট্রেনথেন দেখতে চান। এটা দুর্ভাগ্যজনক। আমরা মনে করি তারা অচিরেই বুঝতে পারবেন এই দুটো আইনকে পুনরায় এটা প্রতিস্থাপন করা উচিত বলে আমি মনে করি।
জুলাই সনদ নিয়ে আমরা নানামুখী বক্তব্য দেখছি। একটা পর্যায়ে তো দেখলামই যে আসলে জুলাই সনদ বাস্তবায়নের আর কোনো সম্ভাবনা দেখছি না। এটি আসলে জুলাইকে কতটুকু আঘাত করেছে বা কতটুকু ব্যাহত করেছে? খুবই দুর্ভাগ্যজনক। জুলাই কোনো সাধারণ ঘটনা নয়। জুলাই ছিল এই জাতির, এই যে ৫৪-৫৫ বছর ধরে মানুষের জনমনে যে কষ্ট, বেদনা, বঞ্চনা এবং বিশেষ করে গত ১৭ বছরের যে নিপীড়ন, নির্যাতন, এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত একটা বিপ্লব। এই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল অনেক বড়। তারা এই রাষ্ট্র টোটাল কাঠামোর এক সংস্কারের স্বপ্ন দেখেছে। প্রত্যেকটা গ্রাফিতি, স্লোগান, বাচ্চাদের জীবন দেয়া, এটার মাধ্যমে একটা পরিবর্তন এসছে এবং সেই পরিবর্তনের আগে সকল দল মিলে একটা সনদে, ঐতিহাসিক সনদে তারা স্বাক্ষর করেছে যে এই রাষ্ট্র আগামীর পথ চলাটা কেমন হবে, ট্রাজেক্টরিটা কেমন হবে। সেখানে সবাই ঐক্যমত পোষণ করেছে। কি কি সংস্কার হবে সেই ব্যাপারে তারা মত দিয়েছে, ডিসিশন হয়েছে। সেইটা আবার জনগণের ভোটে, গণভোটে সেটা পাশ করা হয়েছে, জনগণ সাপোর্ট দিয়েছে। এইরকম একটা অকাট্য জিনিসকে বাস্তবায়ন না করাটা, এটা জাতির সাথে প্রতারণা, নিজের সাথে প্রতারণা। নিজের বিবেক বুদ্ধি দিয়ে যারা জুলাই সনদে সই করলো সেখান থেকে চলে যাওয়াটা, এটা বিবেকের সাথে নিজের আত্মপ্রতারণা। এবং এই প্রতারণা যদি তারা আবার জুলাই সনদের প্রত্যেকটি জিনিস বাস্তবায়ন না করেন, তাহলে এইটার খেসারত জাতিকে যেমন দিতে হবে, যে রাজনৈতিক দল বা যে সরকার এটা বাস্তবায়ন না করে এটার সাথে প্রতারণা করবেন তাদেরকেও ভবিষ্যতে এই খেসারত দিতে হতে পারে। সুতরাং আমি মনে করি জুলাইয়ের এত বড় বিপ্লব এই অর্জনটাকে ম্লান করে দিয়েছে পরবর্তী সময়ে জাতির সাথে এই প্রতারণা করার কারণে। আমি মনে করি সরকারের উচিত অবিলম্বে এটা বুঝতে পারা এবং তারা যে সনদে সই করেছেন, তারা মুখে বলেন যে আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব, বাস্তবে একটা উদ্যোগও এখন পর্যন্ত দেখছি না। তারা এই তাদের কথাকে কার্যকর করবেন এবং জুলাই সনদ বাস্তবায়ন করবেন। রাষ্ট্রকে এত শহীদের রক্তের বিনিময়ে যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যাপারে তারা সচেষ্ট হবে। জুলাইকে বাঁচিয়ে রাখতে বিরোধী দল, এখানে জামায়াত অথবা এনসিপি যারা রয়েছেন, তারা কি যথাযোগ্য কর্মসূচি হাতে নিয়েছেন বা তারা কি আসলে সঠিক পথেই জুলাইকে এগিয়ে নিচ্ছেন? মোরলেস চেষ্টা করছেন, বাট আমি মনে করি যে না, আরও বেশি পদক্ষেপ নেওয়া উচিত জুলাইকে কেন্দ্র করে। কারণ এই জুলাই ভিত্তিতেই আজকে তারা এই সংসদে, নইলে জুলাইয়ের যদি না হতো তাহলে আজকে সরকারি দল এবং বিরোধী দলে যারাই আছেন তারা কেউ কবরে অথবা জেলখানায় থাকতেন, কেউ বিদেশে থাকতেন, বনে জঙ্গলে পালিয়ে বেড়াতেন। তারা যদি এত দ্রুত নিজেদের অতীত ভুলে যান, সেটা মারাত্মক ভুল হবে। বিরোধী দল যারাই আছেন প্রত্যেককেই বলবো যে জুলাইয়ের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে সব জায়গায় আরও বেশি সোচ্চার হওয়া উচিত। লিমিটেশনস আছে, তারা সরকারি দল না, কিন্তু তারপরেও পার্লামেন্টে যেভাবে জুলাইয়ের পক্ষে তাদের ঝড় তোলা উচিত, যেভাবে মাঠে ময়দানে ঝড় তোলা উচিত, সেটা আরও স্ট্রেনথেন করতে হবে। যদিও কর্মসূচি আমরা দেখছি জুলাই কেন্দ্রিক তারা অনেক কিছু কর্মসূচি হাতে নিচ্ছেন, আর সেটাকে জুলাইকে কেন্দ্র করে আরও অনেক কিছু করার আছে। জুলাইকে জনগণ, মানুষের মন থেকে যাতে হারিয়ে না যায়। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব জায়গায় জুলাইকে প্রতিষ্ঠিত করা দরকার। জুলাই নিয়ে ফিল্ম, নাটক, সিনেমা, ডকুমেন্টারি, সাহিত্য, কবিতা সব কিছু লেখা উচিত। জাদুঘর, জুলাই জাদুঘর, যেখানে জুলাইয়ের স্মৃতিটাকে একেবারে বাস্তব আকারে প্রেজেন্ট করা হয়েছে, সেটা ওপেন করে দিতে হবে। এটা আমরা জানি না যে কেন হচ্ছে না, সরকারের ভেতর থেকে কোন জায়গা থেকে বাধা দিচ্ছে বুঝতে পারছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা ওপেন হচ্ছে না। বহু আগে এটা রেডি হয়েছে। এই জাদুঘরটা জীবন্ত থাকাই হচ্ছে জুলাইয়ের স্মৃতিকে জীবন্ত রাখবে এবং স্বৈর শাসকদের যে নিষ্ঠুরতা, অপকর্ম, এটা মানুষ দেখবে এবং চিরদিন এটা ভুলবে না। প্রতিদিন তো মানুষকে মনে করাই দেওয়া যাবে না, কিন্তু একটা দর্শক যখন জুলাই জাদুঘরে যাবে তখন সে বুঝবে যে এই দেশ কিসের মধ্য দিয়ে এসেছে। সুতরাং আমাদের ইতিহাস, সংস্কৃতি, আমাদের সব জায়গায় এই চেতনাটাকে আরও প্রাণবন্তভাবে উপস্থাপন করতে হবে। সেই জায়গায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও ভূমিকা আছে, সেটা কাজগুলো করতে হবে। এখন জাতীয় সংসদে আমরা মাঝে মাঝেই শুনি স্পিকার তিনি বলছেন যে এটি শাহবাগ নয়, বরং এটি জাতীয় সংসদ। জাতীয় সংসদ সদস্য অলরেডি 2জন সদস্যকে কিন্তু এই কথা বলা হয়েছে। এর মধ্য দিয়ে কি আসলে কোনোভাবে জুলাইকে অস্বীকার করা বা জুলাইকে ছোট করার কোনো প্রবণতা আপনি মনে করেন? পেছনে তার মনে কি আছে আমি জানি না, তবে দৃশ্যত এই ধরনের কথা বলা উচিত হয়নি বলে আমি মনে করি। কারণ শাহবাগের, যদি আপনি জুলাইয়ের অভ্যুত্থানের কেন্দ্রভূমি হিসাবে বিবেচনা করেন, তাহলে শাহবাগ বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইতিহাস পরিবর্তনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং শাহবাগকে অবজ্ঞা করে কোনো কথা বলাটা কাম্য নয়।
তবে পার্লামেন্টের গতিতে চলবে। পার্লামেন্টে শাহবাগে যেভাবে বলা হয় সেটা পার্লামেন্টে না বলা উচিত, পার্লামেন্টের নিজস্ব ভাষা আছে। কিন্তু আবার শাহবাগকে অবজ্ঞা করে বলা বা শাহবাগকে ইন্ডিকেট করে বলা এটাও অনুচিত। কারণ শাহবাগ এই জাতির ইতিহাসের মোড় পরিবর্তন করেছে, বাঁক পরিবর্তন করেছে, এই জাতিকে নতুন করে জাগিয়ে তুলেছে, নতুন স্বপ্ন দেখিয়েছে। সেটা পেছনের ইন্সপিরেশন, সেটার প্রেক্ষিতে আজকের সংসদ। সুতরাং এই সংসদের উপরে আবার সেটাকে স্থান না দেওয়াটা, সংসদ তার উপরে চলে যাওয়াটা, এটা কিন্তু কাম্য নয়। সুতরাং আমি মনে করি যে এই ব্যাপারে প্রত্যেকেরই সচেতন হয়ে কথা বলা উচিত। ক্ষমতা নিয়ে সরকারি দল, বিরোধী দল, এই দলগুলোর মাঝে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফলে আবার কোনোভাবে আওয়ামী লীগ কি ব্যাক করার কোনো আশঙ্কা আছে? ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো আশঙ্কা নেই। তবে সবাই যদি রেসপন্সিবল না হয়, আপনি যদি বিজয়কে কোনো গুরুত্ব না দেন, বিজয়কে সুসংহত করার কোনো ব্যবস্থা না নেন, আপনি হেলায় যদি মানে তাদেরকে আবার ফিরে আসার সুযোগ তৈরি করে দেন, তাহলে তো হতেই পারে আপনি যদি নিজের ঘরে নিজে আগুন লাগান, তাহলে তো আপনি যতই ফায়ার প্রুফ জিনিস লাগান, আগুন নিজে যদি লাগিয়ে দেন, সেটা তো আসলে নিভানোর কোনো ব্যাপার নেই। স্বাভাবিক রাষ্ট্রনীতি, রাজনীতির বিজ্ঞান এবং স্বাভাবিক ইতিহাস পর্যালোচনা করলে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত এমন কাজ করতে থাকেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের সব রাস্তা আপনি ওপেন করে দেন, তাদের ফিরে আসাটাকে অনিবার্য করে তোলেন, সেটা ভিন্ন কথা। সেটা আত্মঘাতী হবে। সেই পথে কেউ যাতে না যান, সেই ব্যাপারে দেশ এবং জাতিকে সচেতন থাকা উচিত বলে মনে করি, এবং রাজনৈতিক দলগুলোকেও তাদের সুবিবেচনার পরিচয় দেওয়া উচিত বলে আমি মনে করি। তাদের যে কার্যক্রম নিষিদ্ধ, তাদের দলের নামের সাথে যে ট্যাগটি লাগানো হয়েছে, এখানে সরাসরি নিষিদ্ধ এটি ব্যবহার করা যেত না, বা এই আইনটি করা নিষিদ্ধ যেত তো না? আসলে করেনি সেই অর্থে, কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেটা করতে হলে অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যদি দল হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা হয়, তাহলে কিন্তু আদালতের রায়ের মাধ্যমে যদি তারা সন্ত্রাসী হিসেবে তাদের কর্মকাণ্ড প্রমাণিত হয় এবং এটা তাদের বিরুদ্ধে জাজমেন্ট দেওয়া হয়, তাহলে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদেরকে নিষিদ্ধ করা সম্ভব। সেই প্রক্রিয়া কি চলমান আছে? সেই প্রক্রিয়া যদিও মানে অভিযোগ আছে, কিন্তু সেই তদন্ত কিন্তু এখন চলমান নেই। এটা চলমান রাখতে হলে আসলে সরকারের কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে। রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করে এটা বিচারের জন্য নিয়ে আসতে হলে রাজনৈতিক ডিসিশন ছাড়া করাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে কঠিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরই কাজ এটা, কিন্তু এটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। তা না হলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটা রিপোর্ট নিয়ে আসলো, ওরা যদি সরকার বলে না এটা আমরা করবো না, তাহলে একটা জটিলতা তৈরি হতে পারে। তবে আমি মনে করি এই বাংলাদেশের রাজনীতিতে এই দলটির যে ক্রমাগত যে অপরাধমূলক যে ভূমিকা, সেটার কারণে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। আপনার ব্যক্তিগত জীবনে অসংখ্য মামলা হয়তো আপনি লড়েছেন, এর মধ্যে কোন মামলাটির কথা বিশেষভাবে আপনি স্মরণ করতে চান, যেটিতে বিজয়ী হবার ফলে আপনার মনে এখনও আপনি তৃপ্তি অনুভব করেন? এটা তো পজ নিয়ে বলতে আসলে এরকম ঠিক অসংখ্য মামলা, খুব বেশি আসলে ওইরকম মনে করতে পারাটা ডিফিকাল্ট। তবে প্রথম 2007 সালের দিকে যেটা হয়েছিল, যে নির্বাচনী প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা থাকবে কি থাকবে না, এটার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকের একটা মামলা করেছিল। তো সেইটাকে কাউন্টার করার জন্য তখন আমরা চিন্তা করলাম যে একটা বিশেষ দলের প্রতীক যদি বাতিল হয়, তাহলে অন্য দলগুলোর যে প্রতীক আছে সেগুলোর অবস্থানটা কোথায়? তারা বলছিল যে দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের প্রতীক, সেই কারণে এটা নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া উচিত না। আমি তখন দেখলাম ধানের শীষ, এটা তো জাতীয় প্রতীকের মধ্যে আছে। নৌকা আছে পুলিশের প্রতীকে, লাঙ্গল আছে আনসার বাহিনীর প্রতীকে, তো এগুলো তো প্রত্যেকটা রাষ্ট্রীয় অর্গানাইজেশনের প্রতীক, তাহলে ওরা পাবে কি করে? তখন আমি বললাম যে এগুলো বাতিল হওয়া উচিত। দুটো মামলা একসাথে শুনানি হলো, কোর্ট বললো যে না, সবগুলোই ঠিক আছে, একটাও বাতিল হবে না। তো ওই সময়ে মামলাটা, যদি আমাদেরটা মামলা খারিজ হয়ে গেল, কিন্তু খারিজ হওয়ার মাধ্যমে কিন্তু আলটিমেটলি আমি চেয়েছিলাম যে এগুলো বেঁচে থাকুক, সেটা হলো, সেটা একটা একদম 2007 সালে, তখন তো অনেকটা তরুণ আইনজীবী আমি, এটা আলাদাভাবে মনে করার আছে। এছাড়া অসংখ্য মামলা হচ্ছে আলাদাভাবে, বিশেষ করে এই মুহূর্তে কোনো কিছু মনে করতে পারছি না। তবে ক্রিমিনাল মামলাতে দীর্ঘকাল কারাগারে থেকেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, এরকম অনেক মামলায় আসামিকে আমি তার মামলা লড়েছি, জিতেছি, যেখানে হয়তো 20-25 বছর সে কারাগারে ছিল, তার বউ চলে গেছে, বাচ্চা হয়তো কেউ মরে গেছে, মা বাবা বেঁচে নেই, শেষ একটা সময় তাকে যখন মুক্ত করতে পেরেছি, এগুলো আমাদের আনন্দের বিষয় ছিল, যে তখন মনে হয়েছে যে একটা ফ্যামিলির জন্য কিছু একটা করা গেল। তো অজস্র স্মৃতি আছে, আলাদাভাবে বিশেষ কোনো কিছু মনে করার মতো নেই। এমন কোনো মামলার কথা বলবেন যে মামলায় আপনি যেভাবে লড়েছেন এই মুহূর্তে মনে হয় যে সেভাবে না, একটু ভিন্নভাবে লড়া উচিত ছিল? না, এরকম মনে পড়ছে না। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে উন্নত মানের করবার জন্যে এবং একটি শাসন ভিত্তিক
একটি আইনি রাষ্ট্র পরিণত করবার জন্য আপনার পরামর্শ কি থাকবে? এগুলো অনেক কথা। আপনার প্রথম কথা হচ্ছে বিচার ব্যবস্থা নিয়ে যদি বলেন, বিচার ব্যবস্থার ব্যাপারে এই যে আমাদের জুডিশিয়াল সংস্কার কমিশন করা হয়েছিল, সেখানে কিন্তু সব প্রস্তাব দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে যে মামলার বিশাল জট, এত বেশি মামলা এখানে পেন্ডিং আছে এবং প্রতিনিয়ত এত মামলা ফাইল হচ্ছে যে বর্তমানে যে সংখ্যক বিচারক আছে, এই বিচারকরা যদি এই বিদ্যমান মামলা শেষ করতে হয় আগামী 10 বা 20 বছর, সব মামলা বন্ধ করে শুধু হিয়ারিং করলেও এই মামলাগুলো শেষ করা যাবে না। তাহলে প্রতিনিয়ত যে মামলা হচ্ছে সেগুলো কবে শেষ হবে? এগুলোর ব্যাপারে সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। সুপ্রিম কোর্টে যে পরিমাণ বিচারক আছে অন্তত 5 গুণ বাড়ানো উচিত, হাইকোর্ট ডিভিশনে, অ্যাপিলেট ডিভিশনেও 5 গুণ বাড়ানো উচিত, 5টা অন্তত বেঞ্চ হওয়া উচিত। মামলার সংখ্যা কমানোর জন্য এই যে নিম্ন আদালত থেকে ছোটোখাটো বিষয়ে জামিন নামঞ্জুর করে দিচ্ছে, সেটার জন্য হাইকোর্টে আসতে হচ্ছে। জামিন সেশন জাজ অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ লেভেল থেকেই নিষ্পত্তি হওয়া উচিত। হাইকোর্ট খুব রেয়ার কেসেই ইন্টারফেয়ার করবে। ইনভেরিয়েবলি দেখা যাচ্ছে চুরির মামলা, ছেঁচড়ামির মামলা যা আছে সব মামলার নিচের কোর্ট থেকে রিজেক্ট করে দিচ্ছে, হাইকোর্টে জামিনের জন্য আসছে। ফলে সুপ্রিম কোর্টে মামলার পাহাড় জমে যাচ্ছে। আবার সুপ্রিম কোর্টে সাধারণ কোনো মামলায়ও যদি হাইকোর্ট ডিভিশন জামিন দেয়, সরকার পক্ষ দৌড়িয়ে যাচ্ছে অ্যাপিলেট ডিভিশনে স্টে করার জন্য, সেখানে একটা জট লাগাচ্ছে। হাইকোর্ট জামিন দিয়েছে, সেটা কেন সুপ্রিম কোর্টে যেতে হবে? কারণ হাইকোর্টের প্রতি কি আমাদের আস্থা নেই? হাইকোর্টের বিচারকরা তো সাধারণ বিচারক না। সুতরাং এই যে বিষয়গুলো মানে কি বলে অ্যাডেন্টিটিং অর্ডার্স, এগুলোর বিরুদ্ধে মামলা দিয়ে পাহাড় জমে গেছে। সেই বিষয়গুলোর ব্যাপারে একটা সায়েন্টিফিক স্ট্র্যাটেজি নেওয়া, এই সব বিষয় নিষ্পত্তির জন্য নিচের কোর্টগুলোকে এম্পাওয়ার করা, যাতে ওখান থেকে নিষ্পত্তি হয়। হাইকোর্ট ডিভিশনের বিচারের ব্যাপারে অনেক সিস্টেম ডেভেলপ করা, এই ব্যাপারে সংস্কারের ব্যাপারে যেসব প্রস্তাবগুলো দেওয়া আছে এগুলো বাস্তবায়ন করতে হবে। তা নাহলে বাংলাদেশ কখনোই এর থেকে মুক্ত হতে পারবে না। সিভিল মামলা আপনি করবেন 20-25 বছরে নিষ্পত্তি হবে না। ট্রায়াল কোর্টে নিষ্পত্তি হতে 15 বছর 20 বছর লাগে, হাইকোর্টে এসে 10 বছর, সুপ্রিম কোর্টে ততদিন একটা মানুষ কেন তার 2 জেনারেশন মরে চলে যায়। তা আপনি মামলা দিয়ে করবেনটা কি? লয়ারকে 25-30 বছর ধরে ফি দিতে ফ্যামিলির তো আর কিছু থাকছে না। তাহলে এই যে বিচার ব্যবস্থা, যেটা আমার নাগরিকের চাহিদা পূরণ করতে সক্ষম নয়, তাহলে এই বিচার ব্যবস্থা দিয়ে আমার চলবে না। আমাকে এটার আমূল পরিবর্তন করতে হবে। এই ভাবনাটা কোথায় ভাবছে এমপিরা? কই, এটা নিয়ে কথা তো বলছেন না। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের পরে এটা ভেবেছিলেন, কমিশন করেছেন, রিপোর্ট হয়েছে, বাস্তবায়ন তো করতে হবে। বাস্তবায়ন না করলে একই পদ্ধতিতে চলবে। হাইকোর্টে মামলা আপনি যখন দেখবেন যে হাইকোর্ট ডিভিশনে সুপ্রিম কোর্টে বারান্দা দিয়ে হাঁটার জায়গা নেই, এত মানুষ, কোর্ট রুমগুলোতে ফাইলের স্তূপ জমে আছে, জাজদের চেহারা দেখা যায় না, এত ফাইল, আনম্যানেজেবল। এইভাবে তো একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা চলবে না। সুতরাং সংস্কারের যে প্রস্তাব এবং নেসেসিটির আলোকে সুপ্রিম কোর্টের সচিবালয় স্বাধীন যদি না হয়, তো ওরা তো আরও যে বিচার নিয়ে আমাদের যে স্বপ্ন সেগুলো বাস্তবায়ন করা তো সম্ভব না। জাজ নিয়োগের ক্ষেত্রে দলীয় বিচারক দিলে বা অযোগ্য লোকদেরকে বিচারক বানালে তারা তো ডিসপোজাল করতে পারবেন না। সেক্ষেত্রে বিচারক নিয়োগের যে আইন করা হয়েছিল সেগুলো অনুযায়ী যদি বিচারক হয়, এফিশিয়েন্ট জাজেস হয়, তারা ডিসপোজাল করতে পারবেন। তারপরে সেই ক্ষেত্রে যদি অনেস্টলি বিচার করেন, সেখানে স্পেসিফিক কি পয়েন্ট ছিল বিচারক নিয়োগের ক্ষেত্রে? বিচার নিয়ে অনেকগুলো বিষয় ছিল, যে দলীয় বিবেচনায় হবে না, কতটুকু তাদের পরীক্ষা নেওয়া হবে, বা তারপরে মেরিট দেখা, নিরপেক্ষতা দেখা, কোড অফ কন্ডাক্ট মেনে, এগুলোর ব্যাপারে অনেক সুনির্দিষ্ট প্রস্তাব ছিল। আচ্ছা, কিভাবে বিচারক নিয়োগের প্রক্রিয়াটা হবে, কারা ডিসিশন নিবে, কারা সিলেক্ট করবে, এসব ব্যাপার ছিল। তাতে হতো কি যে আপনার একটা ফেয়ার সিলেকশনের মাধ্যমে বিচারকটা নিয়োগ হলে তাহলে বিচারকগুলো পক্ষপাতমূলক যে আচরণ, যে অভিযোগগুলো আছে সেগুলো থেকে রক্ষা পাবে, মেরিটোরিয়াস লোকগুলো আসবে, ক্যাপেবল এফিশিয়েন্ট জাজেস আমরা পেতাম। এই যে বিষয়গুলো, এই কাজগুলো করার মাধ্যমে একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো স্টেপস নিয়ে বিচারের এই বিশাল সমস্যার সমাধান করা সম্ভব নয়। সেই জন্য বিচার বিভাগীয় যে সংস্কার পরিকল্পনা, জি, এই পুরো পরিকল্পনাটাকে প্যাকেজ আকারে বাস্তবায়ন করতে হবে। তাহলেই কেবল এই বিচারের এই মহাজট থেকে জাতি মুক্ত হতে পারে। গ্রাম্য সালিসি ব্যবস্থাকে এটিকে কতটুকু আইনি ভিত্তি দেওয়া যায়? এগুলো তো ভিত্তি এমনিও আছে, নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। এগুলো স্ট্রেনদেন করা, আপনি ছোটোখাটো বিরোধ যেন কোর্ট পর্যন্ত না আসে, এডিআর বলে, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, সেগুলোর ব্যাপারে আইন আছে, কিন্তু সেই কাঠামোগুলোকে কার্যকর করা, সেগুলোকে প্র্যাকটিস করা বেশি বেশি, যাতে করে ডিসপিউট সব কিছু নিয়ে মানুষ আদালতে চলে না আসে। তাহলে আদালতের উপর চাপ কমবে, সমাজ স্টেবল হতে থাকবে। এগুলো করতে হলে আপনার লোকাল গভর্নমেন্ট যে কাউন্সিলগুলো আছে, ইউনিয়ন পরিষদকে স্ট্রেনদেন করতে হবে, গ্রামের বিষয়গুলো, উপজেলা পরিষদ, এই যে বিষয়গুলো, প্রত্যেকটা ইনস্টিটিউশন যদি ইন্ডিপেন্ডেন্ট কেপেবল হয়, তখন সবাই যদি ফাংশন করতে থাকে, তাহলে সেন্ট্রালি চাপটা কমে যাবে। সেই কাজটা করতে হবে আমাদেরকে।
আমরা একটু শেষের দিকে আসতে চাই। আমি আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাইবো যে আগামীর বাংলাদেশ আপনি কিভাবে দেখতে চান এবং একই সাথে আগামীর বাংলাদেশে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আগে বলবো যে বাংলাদেশকে আমি দেখতে চাই বিশ্বের ১ নম্বর রাষ্ট্র হিসাবে, যে রাষ্ট্রে নাগরিক সবচাইতে মূল্যবান হবেন। নাগরিকের অধিকার, নাগরিক সেটা গ্রামের হোক, শহরের হোক, রাজধানীর হোক, সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন। কোনো নাগরিক নিপীড়নের শিকার হবেন না। সকল নাগরিক রাষ্ট্রের কাছে নাগরিক হিসেবে মর্যাদা পাবেন। তার সন্তানেরা এই দেশে সমান অধিকার পাবে তার যোগ্যতা অনুযায়ী। এই দেশে সে রাজনৈতিক মতপার্থক্যের জন্য কোনো নিপীড়ন বা বৈষম্যের শিকার হবে না। এই রাষ্ট্র থেকে আমাকে কর্মসংস্থানের জন্য, লেখাপড়ার জন্য দেশের বাইরে চলে যেতে হবে না। এই রাষ্ট্র আমার সকল নাগরিকের চিকিৎসা, কর্মসংস্থান, শিক্ষা সহ মৌলিক চাহিদাগুলো পূরণ করবে। একটা কল্যাণ ভিত্তিক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট হবে। এই রাষ্ট্র জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী সরকার গঠন করবে। আমি চাই একজনকে ভোট দিলাম একদিকে, জিতে যায় আরেকজন, এরকম হবে না। এবং এই রাষ্ট্র বর্তমান দুনিয়ার যে সায়েন্স, টেকনোলজি, প্রযুক্তি অনুযায়ী সার্বভৌম থাকার জন্য তার যে সক্ষমতা দরকার, সামরিক সক্ষমতা, ইনফ্রাস্ট্রাকচারের সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, এগুলো অর্জন করবে এবং দুনিয়ার মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে চিহ্নিত হবে। প্লাস এটাও আমি চাই যে এই বাংলাদেশ, আপনি যদি 200 বছর, 300 বছর পেছনে যান, 500 বছর পেছনে যান, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতিতে এতটাই সমৃদ্ধ ছিল যে ওয়েস্ট, ইংলিশ, ডাচ, ওলন্দাজ, ফরাসি এরা এই বাংলায় এসছে ব্যবসা বাণিজ্যের জন্য, স্থাপত্যের জন্য, সংস্কৃতির জন্য। আবার সেই দিন ফিরে আসুক যে আমরা এই দেশ থেকে শিক্ষার জন্য, ব্যবসার জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কেন আমরা যাব ইউরোপে বা আমেরিকায়। বাংলাদেশটা এমন একটা পর্যায়ে যাবে আমার নাগরিক এই দেশেই থাকতে চাইবে এবং বিদেশিরা বরং এখানে এসে নাগরিকত্বের জন্য ফাইট করবে। আমরা নিজের রাষ্ট্রকে সেই লেভেলে নিতে চাই। এটাই হচ্ছে আমার স্বপ্নের দেশ। এবং সেই দেশ গঠনের ব্যাপারে, সেই দেশটাকে ওই পর্যায়ে নেওয়ার জন্য রাষ্ট্রের যে কোনো জায়গায় আমি যদি একটা ভূমিকা পালন করতে পারি, সেটাই হচ্ছে আমার নিজেকে নিয়ে স্বপ্ন। যে আমি চাই এইরকম রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কোনো একটা জায়গায়, সেটা যত তুচ্ছ জায়গাতেই হোক, সেখানে আমি ভূমিকা রাখতে পারছি, এটাই আমার স্বপ্নের জায়গা, সেটাই আমার স্বপ্নের, নিজেকে নিয়ে আপনার নিজেকে নিয়ে স্বপ্ন। ভাবা। অনেক ধন্যবাদ। আপনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি তার দীর্ঘ আইন পেশার জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা, নানা আনুষঙ্গিক বিষয়াদি আমাদের আজকের এই এপিসোডে মন খুলে বলেছেন। আমরা জেনেছি কিভাবে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই দীর্ঘ প্রায় 2 বছরের সময়কালীন এই সময়টাতে তিনি তার কার্যক্রম পরিচালনা করেছেন এবং একই সাথে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তার কী পরিকল্পনা, কিভাবে নিজেকে দেশ গঠনে নিয়োজিত রাখতে চান। আমাদের আজকের এপিসোডটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।